iOS Android ডেভেলপার্স ইন সরি iOS Android গিগস ইন বাংলাদেশ গ্রুপ থেকে আয়োজিত আম, আমাদের টেক আড্ডাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রথম এপিসোড। সো আজ আমাদের প্রথম এপিসোডে আমাদের সাথে অতিথি হিসাবে আসবেন পাঠাও বাংলাদেশ লিমিটেডে পাঠাও লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2 হিসাবে কর্মরত সৌরভ পালিত। উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগদান করবেন। আর আজকে আমাদের প্রথম এপিসোড। সো আমরা আসলে আমি এবং আমাদের অতিথি সৌরভ, আমরা দুইজনই আসলে এক্সাইটেড এবং হচ্ছে প্রথম সেই হিসাবে কিছুটা সামান্য এদিক ওদিক হতে পারে। তো আমরা শুরু করি। আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে সৌরভ আমাদের সাথে যোগ দিবে। তো আমরা তাহলে শুরু করি। আমি কিছুক্ষণের মধ্যে সৌরভকে আমাদের লাইভে অ্যাড করছি আর কি। সো ওয়েলকাম এভরিওয়ান। সৌরভ, কেমন আছো? হ্যালো ভাইয়া, এই তো ভাইয়া ভালো। হ্যালো এভরিওয়ান। সো আমরা তাহলে শুরু করে ফেললাম। হ্যাঁ, যথারীতি আমাদের আসলে প্রথম এপিসোড আজ আমাদের। সো আমিও এক্সাইটেড, তুমিও আশা করি সেরকমই অবস্থা। তো আমাদের দর্শকরা যারা আছে আমাদেরকে লাইভে দেখছে, সো অবভিয়াসলি তারা অবশ্যই হয়তো সেটা বুঝবে আর কি। না অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি আর কি, আমরা অ্যাকচুয়ালি একটা ইনিশিয়েটিভ নিয়েছি আর কি, যাতে করে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে একে অপরের ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স যাতে আমরা শেয়ার করতে পারি এবং একজনের আরেকজনের সাথে যাতে একটা রিচ হতে পারে আর কি। সো দেখা যাচ্ছে যে আমি জানি যে আমাদের অনেক পরিচিত ভাই ব্রাদার্স আছে যারা অন্য কোম্পানিতে কাজ করছে, কিন্তু হয়তো কখনো তাদের সাথে কথা বলা হয়নি বা কখনো কোনো তাদের সাথে একটা আড্ডায় সামিল হওয়া হয়নি। সো আই থিঙ্ক এই যে এই সব করোনার সমস্যার মধ্যে আমরা এই লাইভের মাধ্যমে হয়তো এই জিনিস আমরা করতে পারবো, জানতে পারবো আর কি। সো ভুল ত্রুটি হবে আসলে আসলে সেটাই মূলত। আর এমনিতে আমাদের ডেভেলপার কমিউনিটির মানুষজনের আসলে সমস্যা হচ্ছে তারা কি বলা যায়, নিজেদের সার্কেলের ভিতরে তারা খুবই সক্রিয়, কিংবা হচ্ছে তাদেরকে যেভাবে পাওয়া যায় এমনিতে নিজেদের সার্কেলের বাইরের মানুষের সাথে কিন্তু আসলে অতটা কি বলা যায়, বুঝতে পারতেছো? তো কমিউনিকেশন করা হয় না। হ্যাঁ, কমিউনিকেশন করা হয় না। তো এই দূরত্বটা কিছুটা হচ্ছে কমানোর আমরা চেষ্টা করব আমাদের এই লাইভ সেশন গুলোতে। তো সেই সুবাদে আমাদের হচ্ছে যে টেক আড্ডা, এই টেক আড্ডার আজকে প্রথম এপিসোডে আমরা আজকে কথা বলবো। তো সৌরভ, আমরা হচ্ছে আমাদের মূল প্রসঙ্গে চলে যাই। তো প্রথমে সবার উদ্দেশ্যে তুমি হচ্ছে কিছু বলো, মানে তোমার সম্পর্কে কিছু বলো, যাতে হচ্ছে সবাই মোটামুটি সবারকে একটা ইন্ট্রোডাকশন দাও। ওকে, সো আমি একজন ছোটখাটো একজন ডেভেলপার। অ্যাকচুয়ালি ভাই বললো যে আমরা এই ইনিশিয়েটিভটা শুরু করি, সো তোমাকে দিয়ে শুরু করি। এই কারণে অ্যাকচুয়ালি আসা আর কি। আমার থেকে অনেক বড় ডেভেলপার বাংলাদেশে অনেক ভালো ভালো ডেভেলপার আছে যারা হয়তো ফিউচারে আসবে আমাদের এখানে প্ল্যাটফর্মে। সো আমার সম্পর্কে যদি বলি, আমি বর্তমানে পাঠান লিমিটেডে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2 হিসেবে কাজ করছি। সো এর আগে আমি অনেকগুলো সফটওয়্যার ফার্মে কাজ করেছি, আর আমি আমার পড়ালেখা করেছি চুয়েট থেকে পাশ করেছি আমি। সো ভার্সিটি থাকার সময় থেকে আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের সাথে যুক্ত। বাংলাদেশের ডিফারেন্ট আমি অ্যাপ্লিকেশন কাজ করেছি, আর এখন বর্তমানে পাঠাও অ্যাপ নিয়ে কাজ করছি আর কি। হ্যাঁ, তোমার সোফার তোমাকে হচ্ছে আমি তোমার সাথে আমার কিভাবে পরিচয় হয়েছিল আচ্ছা, ভাইয়ের সাথে মজার। ভাইয়ের সাথে আমার খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে আর কি। সো অ্যাকচুয়ালি নেটওয়ার্কিংটা এখান থেকে অ্যাকচুয়ালি বোঝা যাবে এই ঘটনা থেকে আর কি, যে আমি আসলে ভাইয়ার কোম্পানির যে ধ্রুবক ইনফোটেকে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সে মেবি 2015 সালে ফার্স্টের দিকে আর কি। সো তখন অ্যাকচুয়ালি ভাইয়ার সাথে আমার পরিচয় আর কি। তো তখন ভাইয়া ছিল, মেহেদি ভাই ছিল। সো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যদি বলি, আমার এখনো মনে আছে যে আমি যখন ইন্টারভিউ নিয়ে কথাবার্তা না বলাই ভালো। আসলে খুবই এক্সাইটিং একটা ইন্টারভিউ ছিল আর কি। হয়তো ভাইয়ের সাথে ওটা সম্ভবত তোমার ক্যারিয়ারের প্রথম দিকে, তুমি সম্ভবত তখন হচ্ছে সরকারের গভর্নমেন্টের যে প্রথম যে হচ্ছে 3 মান্থের একটা ট্রেনিং ছিল। সো হ্যাঁ, তখন সো তুমি অ্যাকচুয়ালি সম্ভবত ওখানে ছিলা।
আমি যখন চুয়েট থেকে পাশ করে বের হই 2014 সালের দিকে, শেষের দিকে আর কি। তো দেন আমি একটা ছোটখাটো একটা স্টার্ট আপ শুরু করি আর কি। সো স্টার্ট আপের পাশাপাশি হচ্ছে আমি গভর্নমেন্টের যে 3 মান্থের যে লং ট্রেনিং প্রোগ্রামটা ছিল, সো এই পুরো 3 মান্থের যে ট্রেনিং প্রোগ্রামটা ছিল ওইটার কন্টেন্ট থেকে শুরু করে কোর্স প্ল্যানিংটা পুরোটা অ্যাকচুয়ালি আমি এবং আমার টিমমেটদের করা আর কি। সো ওটা রান করি। দেন অ্যাকচুয়ালি যখন একটা ভার্সিটি গ্র্যাজুয়েট অ্যাকচুয়ালি ভার্সিটি থেকে বের হওয়ার পর যখন একটা স্টার্ট আপ শুরু করে, তখন বোঝা যায় যে অনেকে হয়তো সাস্টেইন করতে পারে বাট অনেকে পারে না। আমার ক্ষেত্রে নেগেটিভ হয়েছে আর কি। তুমি তাহলে হচ্ছে তোমার ক্যারিয়ার শুরু করেছিলে হচ্ছে ট্রেনার হিসেবে, সো হ্যাঁ, তোমার আসলে তোমার ছাত্র ছাত্রী এরকম সম্ভবত অনেকেই আছে যারা ইন্ডাস্ট্রিতে অনেকে আছে মোটামুটি এখন হয়তো সুনামের সাথে কাজ কাজ করছে। করছে। হ্যাঁ, সো ইউ মাস্ট সো বি ভেরি প্রাউড অ্যাবাউট দ্যাট। অবশ্যই প্রাউড ফিল করি যে আমার মাধ্যমে যদি আমি যদি কোনো নলেজ যদি কারোর সাথে শেয়ার করতে পারি, আমার মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করবো ব্যাপারটার জন্য। টেক কমিউনিটি অ্যাকচুয়ালি ওইভাবে হয়তো অবদান রাখা হচ্ছে না, বাট কখনো যদি সেই সুযোগটা আমার কাছে আসে, আমি চেষ্টা করবো সেটা করার জন্য। সো তখন অ্যাকচুয়ালি এরপরে অ্যাকচুয়ালি যখন আমার স্টার্ট আপটা অ্যাকচুয়ালি যখন ফেল করে, দেন আমি ঢাকাতে মুভ করি, এন্ড দেন ওই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি ধ্রুবক ইনফো থেকে ইন্টারভিউ দিয়েছিলাম আর কি। হ্যাঁ। তো সো দেখা যাচ্ছে যে আমি ধ্রুবকে জয়েন করিনি, বাট দেখা যাচ্ছে যে জুহা ভাই অ্যাকচুয়ালি আমার খুব কাছের কিছু বড় ভাইদের মধ্যে অন্যতম আর কি। সো সেই সম্পর্কটা কিন্তু আমাদের মধ্যে এখনো আছে। এখনো যদি আমি কোনো সমস্যা ফিল করি, আমি হয়তো ভাইকে নক দিই, ভাই এরকম হয়েছেন, ভাই অ্যাকচুয়ালি তার কাজ পেলে অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা সলিউশন করার জন্য বা আমার কথা শোনার জন্য কিন্তু সবসময় আমাকে সুযোগটা দেন আর কি। সো এই ব্যাপারটা যেটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি একটা রিলেশনশিপ বিল্ড করা, যে হয়তো আমি একটা ইন্টারভিউ দিতে গিয়েছি, তার মাধ্যমে কিন্তু ওনার সাথে আমার একটা ভালো রিলেশন বিল্ড আপ হয়েছে। এন্ড আমাদের আরো অনেক বড় ভাই আছে, ইভেন আমি যদি আমার আগের অফিসের সিটিও ফয়সাল ভাইয়ের কথা বলি, উনি আমার আগের অফিসের সিটিও ছিল, কিন্তু আমার খুব কাছে বড় ভাইদের মধ্যে আমার মেন্টরদের মধ্যে অন্যতম। সো এই হ্যাঁ, আমি মনে করি যে এই, ফয়সাল হ্যাঁ, ভাই ইজ রিয়েলি জিনিয়াস পারসন। আমরা আড্ডা দিয়েছি বেশ কয়েকবার, এবং ভাই হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডেভেলপার ইন দ্য কান্ট্রি। সো অবভিয়াসলি আমিও ওনার একজন বড় ফ্যান, টু বি অনেস্ট। সো সৌরভ, তাহলে হচ্ছে তোমার শুরুর দিকের কথাগুলো শুনলাম। এখন হচ্ছে তোমার এরপর তোমার মানে তুমি তো হচ্ছে সম্ভবত অডাসিটি থেকে তোমার ক্যারিয়ার শুরু করেছিলে, অডাসিটি আইটি সলিউশনস থেকে। অ্যাকচুয়ালি এর তো আগে আমি তখন চিটাগাং একটা জয়েন্ট সফটওয়্যার ফার্মের সাথে ছিলাম আর কি। পরবর্তীতে আমি ঢাকাতে যখন মুভ করি, তখন আমি অরাসিটিতে আমার ক্যারিয়ারটা শুরু করি আর কি। আচ্ছা, সেখানে তুমি সম্ভবত বেশ কিছু এক্সাইটিং প্রজেক্টে কাজ করেছো, আই এম শিওর। সো এরপরেই সম্ভবত তুমি পাঠাওয়ে আসো, মনে Yes. হয়। আচ্ছা, সো apart from your apart from the projects that you have done in your jobs, I mean এর বাইরে হচ্ছে তুমি, আমি যতদূর জানি যে তুমি আরো বেশ কিছু বেশ পপুলার, বাংলাদেশে প্রচলিত বেশ কয়েকটা পপুলার অ্যাপ্লিকেশনের পিছনের মানুষ হচ্ছে তুমি। তো সেইগুলো নিয়ে হচ্ছে বলো তাহলে, আচ্ছা, মেবি আমি অ্যাকচুয়ালি সবার জন্য ইন্সপায়ারিং হতে পারে আমি ব্যাপারটা। আমি অ্যাকচুয়ালি লাকি যে আমি এমন একটা সফটওয়্যার ফার্মে ছিলাম যেখানে আমি খুব এক্সাইটিং কিছু প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছিলাম। অনেক ভালো ভালো ডেভেলপার থাকে যারা হয়তো একটা কোম্পানিতে জয়েন করে, যেখানে হয়তো তার কাজ করার সে স্কোপটা থাকে না, যার কারণে তার নিজের ক্যালিবার কতটুকু সেটা কিন্তু সে নিজে বুঝতে পারে না। সো আমি সেদিক দিয়ে লাকি যে আমি সেই স্কোপটা পেয়েছিলাম। সো অডাসিটি শেখার থেকে আমি এনভায়রনমেন্ট পেয়েছো। এমনিতে হ্যাঁ, পেয়েছিলাম। সো এবং আমি যদি বলি আমি অডাসিটি জয়েন করার পেছনে আমার মূল কারণটা কি ছিল, সেটা হচ্ছে যে জয়নিং এ আমাকে বলা হয়েছিল আমাকে একটা ম্যাকবুক দিতে। সো আমি অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডে কাজ করতাম। সো আচ্ছা ম্যাকে আচ্ছা। আমি আইএস টা শেখার জন্য আমার খুব ইচ্ছে ছিল, বাট ওই হ্যাঁ, সময় অ্যাকচুয়ালি আইএস ডিভাইস এন্ড মেশিন গুলো অ্যাকচুয়ালি অনেক কস্টলি ছিল। সো আমার পক্ষে একজনের পক্ষে সেটা পসিবল ছিল না। সো দেন অ্যাকচুয়ালি ওই কারণে জয়েন করা আর কি। সো ওইখানে আমরা একটা জাপানে সেটা একটা থেকে এরপরে হচ্ছে এখন পরের পাঁচ লাইন কোশ্চেন, এরপরে কি তুমি হচ্ছে আইওএস শেখার জন্য তোমার ম্যাকটা পেয়েছিলে? আমি অ্যাকচুয়ালি আমরা আমরা কাজ করতাম অ্যাকচুয়ালি জাপানে একটা অফশোর ডেভেলপমেন্ট টিম হিসেবে কাজ করতাম, হ্যাঁ, পাশাপাশি লোকাল ক্লায়েন্টের জন্য কাজ করতাম। আচ্ছা তো আচ্ছা জাপানে যেটা হয় লাইক 3টা 4টার পর ওদের অফিস সেশনটা শেষ হতো আর কি। তো দেখা যাচ্ছে আমি 3টা 4টার পর অ্যাকচুয়ালি ফ্রি টাইম থাকতো আমার। সো ওই হ্যাঁ, টাইমটাতে অ্যাকচুয়ালি আমি যে কোনো কিছু করতে পারতাম। আমি হয়তো কোম্পানির ইন্টারনাল যেসব ক্লায়েন্টের প্রজেক্ট আছে আমি সেখানে কাজ করতে পারতাম, অথবা আমি চাইলে আমাদের যেহেতু ওই মুহূর্তে আইএস ডেভেলপার কম ছিল, আমার ফয়সাল ভাই কাজ করতো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আইএস এর একটু প্রেশারটা একটু বেশি ছিল, বাট ডেভেলপার কম ছিল।
সো দেন আমি যেহেতু আমার ইচ্ছে ছিল আমি iOS এ কাজ করবো, দেন হচ্ছে আমি iOS এর দিকে মুভ করি। আমি Udemy থেকে কিছু কোর্স দেখি, দেন বিভিন্ন টিউটোরিয়াল দেখি। রে ওয়েন্ডেল ইজ অলওয়েজ অ্যাকচুয়ালি iOS এর জন্য বেস্ট। সো অবশ্যই। এরপর যেটা দেখা গেছে যে অ্যাকচুয়ালি আপনি যতই অ্যাকচুয়ালি আর্টিকেল দেখেন না কেন, ওই যে একটা আমাদের যখন একটা ছোটবেলার গল্প পড়েছিলাম ওই বাইসাইকেল শেখার মতো, তো আপনি যতক্ষণ না পর্যন্ত রিয়েল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আপনি যুক্ত হবেন না, রিয়েল একটা প্রজেক্ট না করলে আসলে করবেন নিজে আসলে কি শিখলাম সেটা মানে দেখানোর বা অ্যাপ্লাই সেটা, করার আসলে হ্যাঁ। সুযোগ নেই। সো আমি সেটা যতই অ্যাকচুয়ালি আপনি পড়াশোনা করি না কেন সেটা আসলে অ্যাপ্লিকেশনে না যাওয়া পর্যন্ত সো সেটা তখন অ্যাকচুয়ালি দেখা গেছে যে আমি প্রজেক্টটা করার সময় আমার কি কি জিনিসপত্র জানতে হবে, কি নতুন শিখতে হবে, আমি কি জানি এবং নতুন কি দেখতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু একটা ক্লিয়ার ধারণা পাওয়া গেছে। এন্ড আমার মনে হয় একটা কথা, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করি। আমার মনে হয় যে iOS শুরু করার জন্য সম্ভবত প্রত্যেকেরই একটা খুব ইউনিক স্টোরি আছে। যেমন তুমি হচ্ছে বললে যেটা যে ম্যাকবুকের স্টোরি, তুমি ম্যাকবুক নিয়ে সম্ভবত যারা iOS এ কাজ করে বা করেছে, তো সবারই মনে হয় কোনো না কোনো এরকম স্টোরি আছে। আমারও একটা আছে খুব ইন্টারেস্টিং, সেটা আমি বলবো না আজকে। অবশ্যই আমরা নেক্সট ইন্টারভিউ আপনারও নিব, ওইখানে অবশ্যই আমরা শুনবো অন্য কোনো দিন, হ্যাঁ অন্য কোনো দিন হচ্ছে হয়তো বলবো আর কি। তো iOS এর স্টোরিটা অ্যাকচুয়ালি যদি বলি, তাই যে আমি প্রথম যে আমার iOS অ্যাপটা আমি পাবলিশ করি, ওটা পাবলিশ করতে আমার 1 মান্থের বেশি সময় লেগেছে। বিকজ তখন অ্যাকচুয়ালি আমরা যখন iOS অ্যাপ পাবলিশ করতাম, ওটা রিভিউ হওয়ার জন্য কিন্তু 7 দিনের বেশি সময় লাগতো। রিভিউ হওয়ার জন্য হ্যাঁ অন্তত 7 দিন লাগতো। 7 দিন, মিনিমাম 7 দিন লাগতো। আর দেখা গেছে যে আমার ওই অ্যাপ্লিকেশন 3বার রিজেক্ট খেয়েছে। সো জাস্ট শুধুমাত্র 1 মান্থ। না এখন লেট মি ইন্টারাপ্ট ইউ, প্রথম রিজেকশন কেন খেয়েছিলে মনে আছে? আচ্ছা, ইয়েস। সো খুবই উইয়ার্ড অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে যেহেতু অ্যাপল খুব উইয়ার্ড কারণেই অ্যাপ্লিকেশন রিজেক্ট করে। এটা অ্যাকচুয়ালি নতুন তাদের কিছু গাইডলাইনে বলা আছে, অ্যাকচুয়ালি তাদের গাইডলাইনটা বলে দেয় যে এত নম্বর গাইডলাইনের মধ্যে এই জিনিসটা করার নিষেধ আছে, সো আপনি পলিসি ভায়োলেট করছেন, সো জিনিসটা ঠিক করেন। তবে আমার অ্যাপল স্টোর যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে যে তারা অ্যাপ সাসপেন্ড করে না। যে আপনার যেসব আমি যদি আরো 5 বারও দিই, সে 5 বার আমাকে ঠিক করতে সেটা দিবে। কিন্তু গুগলের ক্ষেত্রে যেটা হয়, সে গুগল যেটা বলে যে না বলে কয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন ব্যান করে দেয়। আমি পার্সোনালি ওই দিক দিয়ে আমি অ্যাপ স্টোর অনেক পছন্দ করি আর কি, কারণ আমার খুব বিটার এক্সপেরিয়েন্স আছে গুগল প্লে স্টোর কে নিয়ে আর কি। সো যেটা হয়েছে যে আমাদের যত তুমি প্যারা খাও সেটা হচ্ছে সাবমিশন করার সময় হচ্ছে ওইটা নিয়ে নাও, অসুবিধা নাই, এরপর একবার চলে গেলে আর সমস্যা নেই। যে প্রবলেমটা কারণে আমি রিজেক্টটা খেয়েছিলাম সেটা হচ্ছে যেহেতু আমাদের ইউআই ফার্স্টে অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করা হয়েছে, সো আমরা অ্যান্ড্রয়েডের মতো করে iOS এ তৈরি করেছি। সো দেখা যাচ্ছে যে এটা অনেকটা কোম্পানি প্রোফাইলের একটা অ্যাপ ছিল, যেখানে আমাদের কোম্পানি কি ধরনের কাজ করে, কোন প্ল্যাটফর্মে কাজ করে সেই জিনিসগুলো ছিল। সো একটা ছবিতে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েডের একটা ডিভাইস ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য রিজন। সো দেন তারা একটা বললো যে এই জিনিসটা অ্যান্ড্রয়েড হতে পারবে না। সো ওকে, দেন আমরা ছবিটা রিমুভ করলাম, দিলাম, দেন আবার রিজেক্ট হলো। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যোগ করি, সেটা হচ্ছে শুধু অ্যান্ড্রয়েডের ছবি না, ধরো তোমার স্ক্রিনশট আছে, হ্যাঁ, তো সেই স্ক্রিনশটে ধরো যে হচ্ছে যে ইউজারকে তুমি দেখাচ্ছ, ধরো যে অ্যাপ্লিকেশনে তো তোমার ইউজার অ্যাকাউন্ট দেখানো হয়, ধরো ইউজারের নাম হচ্ছে গিয়ে জন ডো কিংবা টেস্ট ইউজার, তাহলে রিজেক্ট করে দিবে এরকম। সো এইভাবে এরপরে আরেকটা খেয়েছিলাম যে একটা জায়গায় প্ল্যাটফর্ম হিসেবে আমরা কিসে কাজ করি, আমরা অ্যান্ড্রয়েডে কাজ করি। সো এই অ্যান্ড্রয়েড শব্দটা ছিল, এই কারণে আমরা আবার রিজেক্ট খেয়েছিলাম। দেন ওটা অ্যাকচুয়ালি আমরা আদার্স প্ল্যাটফর্ম হিসেবে সাবমিট করেছিলাম। আর তৃতীয়বারটা অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না আর কি। এন্ড ফাইনালি অ্যাকচুয়ালি অ্যাপটা সাবমিট হয় আর কি। সো ওই মুহূর্তে হচ্ছে তোমাকে যদি প্রশ্ন করা হতো যে এখন আপনার অনুভূতি কি, তাহলে কি বলতাম? আসলে একটা ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা যারা আসলে কোনো কিছু ডেভেলপ করি নিজের, আমার কাছে মনে হয় সেটা যতই খারাপ হোক যতই ভালো হোক, আমাদের নিজের সন্তানের মতো মনে হয়। মানে আমি যখন এই অ্যাপগুলো দেখি, I mean that was the first time you have done something like that. হ্যাঁ, সো আমার আসলে এটা ফিলিংস আসলে বলে বোঝানো যাবে না। মানে স্টিল যখন কেউ জিজ্ঞেস করে তোমার ফার্স্ট অ্যাপ কি ছিল বা তোমার ফার্স্ট এক্সপেরিয়েন্স কি ছিল, তখন আসলে এই জিনিসগুলো আসলে অন্যভাবে কাজ করে। হয়তো আমি ডে বাই ডে আমি এখন অনেক ভালো কিছু তৈরি করতে পারবো, কিন্তু সেই প্রথম এক্সপেরিয়েন্সটা আসলে একটু আমার কাছে অতুলনীয় এখনো পর্যন্ত। আচ্ছা, এখন আমি তোমাকে হচ্ছে আরো পিছনে নিয়ে যাই। আজকে হচ্ছে স্টোরি নিয়ে গল্প হবে, একেবারে পিছনে নিয়ে যাই। তোমার করা প্রথম প্রজেক্টটা সম্পর্কে বলো, নট নেসেসারিলি প্রফেশনাল, প্রথম হচ্ছে ইউনিভার্সিটিতে যে প্রজেক্টটা করেছো সেটা নিয়ে বলো। সো এটা নিয়ে কথা বলতে গেলে হ্যাঁ অনেক পেছনে চলে যেতে হবে। আমি তখন ছিলাম অ্যাকচুয়ালি থার্ড ইয়ারের শেষের দিকে, 2012 সালের দিকে আর কি। সো তখন অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টটা এইভাবে আসলে প্রসারিত হয়নি। না,
থার্ড ইয়ারের কথা না, আমি হচ্ছে একেবারে 1-1 চলে যাচ্ছি, সি 1-1 প্রজেক্ট। আচ্ছা, আর সিতে আমার ঠিক মনে পড়ছে না অ্যাকচুয়ালি সিতে কোনো প্রজেক্ট করেছিলাম কিনা, বাট আমি 1 মানে 2 একটা প্রজেক্টের কথা তোমাদের কি হচ্ছে সিতে কোনো প্রজেক্ট করা তো, নাকি হচ্ছে প্রথম প্রজেক্ট হলো? জাভাতে করেছিলাম প্রথম আমরা। প্রজেক্টই তো জাভাতে তো, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। জাভাতে করেছিলাম। সো ওই প্রজেক্টটা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি একটা টেক্সট টু স্পিচ কনভার্টার তৈরি করেছিলাম। সে 2010 সালের কথা বলছি আরকি। সো যেটা নাইস হতো নাইস। আমি বাংলা লিখতাম, সে বাংলাটাকে সে পড়ে শোনাতো। তখন অ্যাকচুয়ালি গুগল ট্রান্সলেটর যেটা তখন যেটা আছে সেটা কিন্তু এতটা রিচ ছিল না এখনের মতো। সো আমি চিন্তা হ্যাঁ, করলাম যে এই জিনিসটা যদি করা অবশ্যই। যায়, যে আমি একটা যারা প্রতিবন্ধী আছে, যারা পড়তে পারে না, তাদেরকে যদি আমি এই ধরনের একটা সলিউশন দিতে পারি, যেখানে আমার যে বইগুলো আছে সেগুলো পড়ে শোনাবে, এন্ড অ্যাকচুয়ালি গুগলের মতো যে অ্যাকসেন্ট ওইভাবে না, একদম বাঙালি যেভাবে একটা উচ্চারণ করে সেভাবে যদি সে করতে পারে তাহলে জিনিসটা বেটার হয়। তো তখন করেছিলাম আর কি। সো এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি ছিল একটা প্রজেক্ট শোতে দেখানোর জন্য, যেটি দেখার পরবর্তী 2010 সালে কিন্তু যখন এই ধরনের কিছু একটা কেউ দেখলো, অ্যাকচুয়ালি অনেক প্রশংসা আমরা পেয়েছিলাম। তো ওইখান থেকে অ্যাকচুয়ালি কোনো কিছু নতুন কিছু করার যে ইন্সপিরেশনটা সেটা পেয়েছিলাম। এর পরবর্তীতে আচ্ছা। লাইক নতুন কিছু করতে কিন্তু আসলে ভালো লাগতো। হুম, অবশ্যই। না, প্রথম প্রজেক্ট করার এক্সপেরিয়েন্স সেটা মানে তো অন্যরকম অবভিয়াসলি মনে এক্সপেরিয়েন্স। রাখার মতো, সেই আর কি। আর প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন? হ্যাঁ, সো আমি তো একটু আমাদের যে প্রজেক্টের কথা বললাম টেক্সট স্পিচ, সেটা আমি জাভাতে কাজ করেছিলাম। সো এরপর আমি জাভাতে অনেক কাজ করি, কিন্তু লাইক প্রফেশনাল ডেভেলপমেন্টে অ্যাকচুয়ালি ওইভাবে যাওয়া হচ্ছিল না। সো থার্ড ইয়ার যখন আমরা থার্ড ইয়ার ফার্স্টের দিকে যখন আমরা ছিলাম আর কি, তখন যেটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট শো ছিল একটা সিএসসি ফেস্টে। সো সিএসসি ফেস্টের জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, অ্যাপ্লিকেশন নাম ছিল মেডিকেট। সো এটা মূলত ছিল ডাক্তারদের জন্য, যেখানে আপনি একটা ওষুধের মেডিসিন একটা জেনেরিক নেম দিয়ে, ফর এক্সাম্পল প্যারাসিটামল। সো এই জেনেরিক নেমের আন্ডারে বাজারে যেসব ব্র্যান্ডের ওষুধগুলো ছিল, যেমন নাপা বা এস প্লাস, স্কোয়ার এক্স প্লাস, এই সবগুলো আপনাকে সাজেশন দেখাতো, এন্ড ইভেন ডোজের একটা একটা সাজেশন থাকতো। সো ওই অ্যাপটি আমরা ডেভেলপ করি, এবং ওই সময় একটা কথা বলা হয় যে বিগিনার্স লাক একটা কথা বলা হয়। সো ওই আচ্ছা কম্পিটিশনে আচ্ছা। আমরা আসলে সফটওয়্যার ক্যাটাগরিতে আমরা প্রথম পুরস্কার লাভ করি। সো ওয়াও, এরপর চমৎকার তো চমৎকার। এরপর থেকে অ্যাকচুয়ালি লাক ও ফেভার করে, and আমাদের একটা টিম ছিল অ্যাকচুয়ালি। সো আমরা এর পরবর্তীতে আমরা বিভিন্ন সফটওয়্যার ফার্মের সাথে কাজ করা শুরু করি, আচ্ছা। এবং বিভিন্ন সফটওয়্যার কাজ করা শুরু করার পাশাপাশি আমরা চট্টগ্রাম শহরের মধ্যে আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া শুরু করি আরো প্রায় 5 থেকে 6 মাস পরবর্তীতে। সো এই আমরা অলমোস্ট সাকসেসফুলি 2টা ব্যাচ আমরা রান করি, এবং এর পরবর্তীতে আমরা চিটাগং মেট্রোপলিটন পুলিশের যে অফিসিয়াল অ্যাপটি সিএমপি ছিল তার ফার্স্ট ভার্সনে কাজ করার সুযোগ পাই চিটাগং আরটি সফটওয়্যার ফার্মের মাধ্যমে আর কি। এবং আমরা সাকসেসফুলি সেই অ্যাপ্লিকেশনটা আমরা ডেভেলপ করি এবং গুগল প্লে স্টোরে পাবলিশ করি। সো ভার্সিটি গ্রেট। থাকা অবস্থায় এটা কি এখনো আছে, নাকি হচ্ছে এটার এটা কি এখন এটার আছে বা এটার একটা মেইনটেইন হয়? এটা একটা আমরা যেটা করেছিলাম সেটাই মুহূর্তে নেই, কারণ এটার একটা অন্য একটা ভার্সন আছে আর কি। অ্যাকচুয়ালি আমরা করেছিলাম সে অনেক আগে, এর পরবর্তীতে অনেক আগের কথা, হ্যাঁ হ্যাঁ, obviously। ওরা অ্যাকচুয়ালি কি অবস্থা এটা আমাদের কাছে কনফার্মটা ছিল না আর কি। সো ভার্সিটি থাকা অবস্থায় এই কাজগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিত আর কি। এর পাশাপাশি অ্যাকচুয়ালি আমরা প্রচুর হ্যাকাথনে পার্টিসিপেট করেছি। আমরা ন্যাশনাল হুম, হ্যাকাথনে 2014 সালে যে ন্যাশনাল হ্যাকাথন হয়েছিল, সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট ক্যাটাগরিতে আমরা তৃতীয় হই। এছাড়া বুয়েটের একটা হ্যাকেপের একটা কম্পিটিশন হয়, সেটা তো আমরা থার্ড প্লেস আমরা অর্জন করি আর কি। সো প্রফেশনাল ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা ডিফারেন্ট কন্টেস্ট করতাম। সো মোটামুটি হুম, দেখা গেছে যে লাস্ট ইয়ার দিকে আমরা ভার্সিটির স্টুডেন্ট, আমরা সবাই জানি আমরা কিন্তু অনেক প্রচুর টিউশনই করি। সো দেখা গেছে হুম। শেষের দিকে এসে আমাদের আর সেই জিনিসটা প্রয়োজন হয়নি। আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট থেকে আমাদের যা আর্ন হতো সেটা দিয়ে আমরা আমাদের লাইফস্টাইল মেইনটেইন করতে পারতাম। এমন আমাদের যে কম্পিটিশনের যে কস্ট গুলো আছে আমরা সেগুলো বের করতে পারতাম। আচ্ছা, এখন আমি হচ্ছে এবার একটু মানে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলি। সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই হচ্ছে আপনারা আছেন যারা স্টুডেন্ট, এখনো পড়ালেখা করছেন, এখনো প্রফেশনাল লাইফে আসেননি। তো এই ক্ষেত্রে লাস্ট সৌরভের কাছ থেকে আপনারা যে কথাগুলো শুনলেন, সেটা থেকে শেখার আছে। সেটা হচ্ছে যে অনেকেই যারা হচ্ছে প্রোগ্রামিং কে একটু আসলে ভয় পায়, বা প্রোগ্রামিং কে একটু এড়িয়ে চলতে চায়, কিংবা ডেভেলপমেন্ট টাইপের কাজ টাজকে একটু এড়িয়ে চলতে চায়। এখন এড়িয়ে চলার পিছনে আপনাদের হয়তো অনেকেরই অনেক রিজন থাকতে পারে, এটা ট্রু। আসলে এক একজনের রিজন আলাদা হবে, সেটা স্বাভাবিক। কিন্তু আহ, এই প্র্যাকটিস গুলো কিন্তু আসলে থাকা উচিত। যেমন হচ্ছে প্রোগ্রামিং কম্পিটিশনে পার্টিসিপেট করা, সফটওয়্যার ডেভেলপমেন্ট কম্পিটিশনে পার্টিসিপেট করা, হ্যাকাথনে যাওয়া, হ্যাকাথনে পার্টিসিপেট করা, অর্থাৎ যেসব কম্পিটিশন গুলো ইউনিভার্সিটি লেভেলে হয়,
এখান থেকে আসলে আমাদের এই জায়গাগুলোতে আমাদের যাওয়া উচিত, যখন আমরা স্টুডেন্ট থাকি আপনাদের যাওয়া উচিত এখানে। কারণ এখানে গেলে কি হবে, এখানে গেলে হচ্ছে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আম, ওখানে হচ্ছে আমি তো কিছু পারি না, তো আমি ওখানে গেলে আসলে আমার লাভ কি। ওখানে গিয়ে আপনি আসলে কিন্তু পুরস্কার জিততেই সব সময় যাবেন, ব্যাপারটা কিন্তু সেটা না। ওখানে যদি আপনি যান তাহলে যেটা হবে যে আপনি আরো 10 জনের কাজ দেখতে পারবেন, নিজেরটা প্রেজেন্ট করতে পারবেন। কোনো পুরস্কার যদি পান সেটা ভালো, পুরস্কার যদি না পান তাহলে অন্তত 10 জন নতুন মানুষের সাথে আপনার পরিচয় হবে, নেটওয়ার্কিং পরিচিত হবে, হওয়া যাবে। পরিচিত হওয়া যাবে। এবং আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে আমি মোটামুটি আমি যেহেতু বুয়েটের স্টুডেন্ট ছিলাম, আমি বুয়েটে হচ্ছে স্টুডেন্ট থাকাকালীন মোটামুটি এইগুলিতে থাকতাম, এবং হচ্ছে পাশ করে গ্রাজুয়েশনের পর পর থেকে আমি যখন ক্যারিয়ার শুরু করেছি, আমি মোটামুটি প্রতি বছরই ইউনিভার্সিটিতে যখন কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট কম্পিটিশন হয়, হ্যাকাথন হয়, আমি কোনোটা মিস করি না, আমি এখনো পর্যন্ত সেখানে যাই। এবং গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আমি অসংখ্যবার এরকম হয়েছে, কোনো কোনো কম্পিটিশনে হয়তো আমি শুধু দেখতে গিয়েছি, কোনো কোনোটায় হয়তো আমি জাজ প্যানেলে ছিলাম। তো এই যাওয়ার ফলে আমার যেটা হয়েছে দেখা যাচ্ছে যে আমি নিজেও আমার কোম্পানিতে আমি অনেকবারই হয়েছে যে আমি হ্যাকাথন ওই কম্পিটিশন থেকে হচ্ছে পরবর্তীতে হয়তো আমি হায়ার করেছি। সো আপনার ব্যাপারটা হচ্ছে যে স্টুডেন্ট যারা আছেন আপনাদের জন্য মানে পরামর্শটা এটাই, আপনি একটা কম্পিটিশনে যান, সেখানে পুরস্কার না জিতলেও কিন্তু কোনো ক্ষতি নেই, কিন্তু 10 জনের সাথে যদি আপনার পরিচয় হয়, আপনার নেটওয়ার্কটা স্ট্রং হয়, আর আপনার শেখার সুযোগটাও আপনি সেখানে পাবেন, দেখতে পাবেন। সো আলটিমেটলি দিস ইজ এ গুড ইনভেস্টমেন্ট ফর ইউর ক্যারিয়ার, অবভিয়াসলি। সো আবার আমরা ফিরে আসি, অনেক উপদেশ হয়েছে, এইসব উপদেশ আসলে আহ, উপদেশ দেওয়া ঠিক না। সো এনিওয়ে, তো সৌরভ, আমরা আবার হচ্ছে 2012-13 দিকে আবার চলে যাই। তখন হচ্ছে এবার একটু টেকনিক্যাল কথাবার্তা বলবো। সো তুমি মোটামুটি যখন বাংলাদেশে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে মানুষ কাজ করা শুরু করেছে, বা বাংলাদেশের মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা শুরু করেছে, মোটামুটি ওই সময় থেকে এই প্ল্যাটফর্মে কাজ করো। সো আমি তোমার কাছে একটু জিজ্ঞাসা করব যে ওই সময়কার যে ডেভেলপমেন্ট যেভাবে আমরা করতাম, তুমি করেছো আমিও করেছি। সো এখন ওই অভিজ্ঞতাটা আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আসলে ওই সময়কার ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, আর তার সাথে এখনকার পার্থক্যটা কেমন আসলে। আচ্ছা, আহ, যদি আমি ডিফারেন্সিয়েট করি, অ্যাকচুয়ালি অনেক পার্থক্য ছিল। একটা সিম্পল একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে গুগল ম্যাপ কিভাবে সেট আপ করতে হতো। ওটা হুম অ্যাকচুয়ালি দেখানোর জন্য 2 থেকে 3 ঘন্টা একটা আলাদা ক্লাস রাখতে হতো। মানে ব্যাপারটা এতটাই টাফ ছিল, বিকজ তখন অ্যাকচুয়ালি হুম আমাদের হুম। আইডি ছিল এক্লিপস এন্ড এডিটি প্লাগইন ইউজ করে হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে কাজ করতে হতো। তো দেখা যাচ্ছে যে এডিটি প্লাগইন একটা, হ্যাঁ, ইট তো ওয়াজ সামথিং। তো দেখা যাচ্ছে যে গুগল এটা লাইব্রেরির ইনস্টল সাথে করা নিয়ে সম্ভবত হ্যাঁ, মোটামুটি ওই সময়কার সব অ্যান্ড্রয়েড ডেভেলপারের একটা কিছু ফার্স্ট ক্লাস ছিল অ্যাকচুয়ালি কিভাবে অভিজ্ঞতা অ্যান্ড্রয়েড আছে আর প্লাগইন কি। ইনস্টল করতে হতো অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, আর রাইট। আরেকটা সবচেয়ে পেনফুল ব্যাপার ছিল অ্যাকচুয়ালি, তখন তো ডিভাইস অ্যাকচুয়ালি এতটা অ্যাভেলেবল ছিল না। And আমার কাছে এখনো মনে পড়ে যে আমার ফার্স্ট ডিভাইস ছিল একটা সিম্ফনি ডিভাইস, মডেল মেবি 80 বা 75 ছিল ডাব্লিউ। তো যেটা অ্যাকচুয়ালি আমি একটা কনটেস্টে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম আর কি। সো ওটা পাওয়ার পরবর্তী কিন্তু আমি হচ্ছে মোবাইলে বিল দেওয়া শুরু করি। এর আগে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের মোবাইলে বিল দিতাম আর বা ইমুলেটর ইউজ করতাম। অ্যান্ড অ্যান্ড্রয়েড ইমুলেটরটা একটা কি পেইন ছিল, সেটা আসলে বলে শেষ করা যাবে না। কারণ দেখা যেত যে আমি যে একটা ইমুলেটর রান রাইট। করতাম, আমার সাথে যদি আমার একটা ক্রোম ট্যাব ওপেন থাকতো, আমার পিসি অ্যাকচুয়ালি তখন দেখা একটা বা দুইটা বিল দেওয়ার পর আমার গ্যাডার বিল হতে আমার লাগতো 15 থেকে 20 মিনিট। সো এটা অ্যাকচুয়ালি আমরা মোবাইল ডেভেলপারের জন্য খুবই পেইনফুল স্টিল। আমার মনে হয় যে ম্যাক ডিভাইস ছাড়া উইন্ডোজে এখনো অ্যাকচুয়ালি বিল হতে সময়টা একটু বেশি লাগে। সো এইটা অ্যাকচুয়ালি ডেভেলপারদের জন্য টাইম কিলিং এর ব্যাপার ছিল। সো তখন আমাদের একটা জেনি মোশন ইউজ করতে হতো। তো জেনি মোশন দিয়ে অ্যাকচুয়ালি দেখা ওইটা অন্য অ্যাটলিস্ট থার্ড পার্টি যতগুলো ছিল ইমুলেটর ছিল সবগুলোর মধ্যে আসলে ভালো কাজ করতো। সো জেনি মোশন দিয়ে আমরা কাজ করতাম আর কি। হ্যাঁ, সো জেনিমোশন ডেভেলপমেন্ট হচ্ছে তখন হ্যাঁ, যেসব থার্ড পার্টি ইমুলেটর গুলো পাওয়া যেত, তো সেইগুলোর ভিতরে সবচাইতে ভালো ছিল আর কি। জেনিমোশন সো প্রচুর পরিমাণ তখন মানুষ ব্যবহার করতো। তখন যেটা দেখা যেত অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডের বাজারে একটু আমি যখন শুরু করি তখন জিঞ্জারবেড 2.3.3 এর কিন্তু ডিভাইস অনেক বেশি ছিল আর কি। হুম সো হুম হুম। অ্যান্ড্রয়েড তখন একটু ইভলভ হচ্ছিল, নতুন নতুন ফিচার যা যুক্ত হচ্ছিল, এবং আইসক্রিম হ্যাঁ স্যান্ডউইচ 4 থেকে কিন্তু একটা ম্যাসিভ লেভেলে চেঞ্জ নিয়ে আসে। সো এবং হ্যাঁ, ললিপপ তখন এবং তাদের তখন প্ল্যাটফর্মটা আস্তে আস্তে মানুষ হওয়া শুরু হয়, মানে ইভলভ করা এর শুরু করে। আগে পর্যন্ত যেটা পার্থক্য ছিল যে আইওএস এর অলওয়েজ কি ছিল যে একটা হিউম্যান ইউজার ইন্টারফেস গাইডলাইন ছিল, গাইডলাইন থাকতো যে হ্যাঁ। তারা নির্দিষ্ট একটা
কি বলা যায়, তাদের অ্যাপ্লিকেশনের ইউআই কিভাবে বানাতে হবে, ইউজার এক্সপিরিয়েন্স কেমন হবে, সেটার একটা খুব প্রিডিফাইন্ড একটা গাইডলাইন তারা সেই শুরু থেকেই ফলো করে আসছে, যাতে মোটামুটি তারা তাদের কি বলা যায় যে সব ধরনের ইউজার বেসের জন্য কি বলা যায় একই রকমের একটা এক্সপিরিয়েন্স রাখতে পারে এবং সবার জন্য সেটা মোটামুটি সহজ হয় আর কি। এখন সেক্ষেত্রে পরবর্তীতে প্রবলেম কি হয়, অ্যান্ড্রয়েডের এই ধরনের কোনো গাইডলাইনই আসলে প্রথম দিকে ছিল না, অ্যাটলিস্ট হচ্ছে অ্যান্ড্রয়েড আইসিএস পর্যন্ত। আইসিএস এ আসার পর তারা হচ্ছে যেটা করে যে আইওএস এর নেভিগেশন বারের মতো একটা জিনিস নিয়ে আসে, যেটা হচ্ছে অ্যাকশন বার। তো অ্যাকশন বারের ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি ইস্যু ছিল, সম্ভবত আইসিএস থেকে ওটা সাপোর্ট করে। তখন অ্যাকশন বার শার্লক নামে একটা লাইব্রেরি ছিল, যেটা ওইটা খুবই পপুলার ছিল অনেক দিন। হ্যাঁ সম্ভবত, এবং প্রবাবলি হচ্ছে জে খর্টন হয়েছে হচ্ছে এই অ্যাকশন বার শার্লক দিয়ে মনে হয়, নাকি তার আগেও তার কোনো হচ্ছে এরকম ফেমাস কিছু ছিল, আমি জানি না আসলে। সো আমি জে খর্টনকে চিনি হচ্ছে মানে ওইটা দিয়ে আর কি। অবশ্যই হি ইজ এ মানে কি বলা যায় গ্লোবাল স্কেলে হচ্ছে তার মতো যিনি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বা জাভাতে তার মতো যিনি পৃথিবীতে খুব কম আছে। অ্যাকচুয়ালি যতগুলো ওপেন সোর্স লাইব্রেরি কন্ট্রিবিউট করেছে আসলে এটা আনবিলিভেবল লেভেলের, এবং সবগুলি মানে যে খর্টন যে সব রেপোজিটরি গুলো মেইনটেইন করে সবগুলি হচ্ছে কি বলা যায় তার ক্যাটাগরিতে সেরা। হ্যাঁ, তো অ্যামেজিং। তো তখনকার অভিজ্ঞতা মোটামুটি আমরা কিছুটা হয়তো কথা বললাম। তো তখনকার আসলে তুমি যদি পার্থক্যটা দেখো, মানে দুইটা প্ল্যাটফর্মের যদি পার্থক্য দেখো, কিংবা তখনকার অ্যাপ্লিকেশন কিভাবে আমরা ডেভেলপ করছি সেই সময়, আর এখন সেটা কিভাবে ডেভেলপ হয়, এই দুইটার মধ্যে মানে তুমি এটার ব্যাপারে একটা অ্যানালাইসিস আমাদেরকে দাও। সো অ্যান্ড্রয়েডে যেটা হচ্ছিল তখন অ্যাকচুয়ালি কোনো প্রিডিফাইন গাইডলাইন ছিল না, সেটা অ্যাপ আর্কিটেকচারে হোক এবং ইউআই এর দিক দিয়ে হোক। সো দেন হচ্ছে অ্যান্ড্রয়েড ললিপপ থেকে একটা মেজর চেঞ্জ নিয়ে আসে তারা, এবং একটা ব্রেকিং চেঞ্জ ছিল। না, ম্যাটেরিয়াল ডিজাইনটা ইন্ট্রোডিউস করেছে ললিপপে, অ্যান্ড্রয়েড 5 এ ম্যাটেরিয়াল ডিজাইন ইমপ্লিমেন্ট করে। এন্ড ম্যাটেরিয়াল ডিজাইন রিলিজের পর থেকে দেন হচ্ছে ডেভেলপার একটা কনসিস্টেন্ট ডিজাইন অ্যাকচুয়ালি মেইনটেইন করা শুরু করে। এন্ড সে সাথে ললিপপের সাথে একটা চেঞ্জ তারা ইন্টারনাল একটা চেঞ্জ নিয়ে আসলো, সেটা হচ্ছে যে এআরটি যেটা ছিল, যেটা কিটক্যাট পর্যন্ত সেকেন্ডারি রান টাইম সিস্টেম ছিল, বাট সেটা তখন তারা প্রাইমারি রান টাইম সিস্টেম হিসেবে ইন্ট্রোডিউস করে, এমন যার কারণে অ্যাপ লঞ্চ বা ইনস্টল অনেক ফাস্টার হয়ে যায় আর কি। এর পাশাপাশি হচ্ছে গুগল ম্যাটেরিয়াল ডিজাইনের এখনো পর্যন্ত ম্যাটেরিয়াল ডিজাইন ইউজ হয়। সো আমরা দেখতে পারি অ্যাপগুলোকে এখন বর্তমানে কিরকম দেখা যায় আর কি। সো এর পাশাপাশি যখন অ্যান্ড্রয়েড 6 আসে, দেন একটা মেজর একটা চেঞ্জ আসে, সেটা হচ্ছে রান টাইম পারমিশন। সো অ্যাকচুয়ালি এর আগে যেটা হয়েছিল একটা অ্যান্ড্রয়েড যে ইকোসিস্টেমটা এটা আসলে ইভলভ হচ্ছিল। সো লাইক সিকিউরিটি এসব ব্যাপারগুলো একটু ওইভাবে চিন্তা করা হয়নি। পরে দেখা যাচ্ছে এই ব্যাপারগুলোকে মিস ইউজ করা হচ্ছে। যে পারমিশন দরকার নেই, ডেভেলপাররা একসাথে বিশাল একটা লিস্ট হচ্ছে ম্যানিফেস্ট অ্যাড করে রেখে দিতে হয়। ইভেন দেখুন ফর এক্সাম্পল বেসিক্যালি তুমি জানো না, কিন্তু এই পারমিশন গুলো তোমার অ্যাপ্লিকেশনে দেয়া আছে। সো ওই পারমিশন গুলোতে অ্যাকচুয়ালি একজন ইউজারের সবকিছু ট্র্যাক করা যেত, সে কখন ইন্টারনেট কানেক্ট হচ্ছে, কখন হচ্ছে না, কোন টাইমে সে বেশি অ্যাক্টিভ থেকে শুরু করে সব ধরনের ডেটা অ্যাক্সেস করা শুরু করেছিল। সো এরপরে রান টাইম পারমিশন, যেসব সেন্সিটিভ পারমিশন গুলো আছে সেগুলো রান টাইম পারমিশনে কনভার্ট করলো, তার এর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট কাজ করলো। সো গুগল প্ল্যাটফর্মে যখন প্লে কনসোলটা প্লে স্টোরটা যখন চালু হলো, দেখা যাচ্ছে ডিফারেন্ট অ্যাপ ডেভেলপার অ্যাপ পাবলিশ করা শুরু করলো, কিন্তু তার সেই ডেভেলপারদেরকে কিন্তু কোনো প্রকার কনস্ট্রেন্ট ইম্পোজ করেনি। তো দেখা যাচ্ছে যে এক একজন একভাবে কাজ করা শুরু করলো, এক একভাবে পারমিশন হ্যান্ডলিং করা শুরু করলো। দেন তারা একটা কনস্ট্রেন্ট দিল যে আমাদের সবগুলো অ্যাপকে এসডিকে একটা নির্দিষ্ট ভার্সনে থাকতে হবে, যদি না থাকে দেন তারা অ্যাপগুলোকে ডাউন করে দিবে। দেন হচ্ছে তারা এই পারমিশনের প্রবলেমটা সলভ করলো। সো এর পরবর্তীতে ডিফারেন্ট অ্যান্ড্রয়েড ভার্সন আসলো এবং ডিফারেন্ট চেঞ্জ আসলো। বাট 6 থেকে অ্যাকচুয়ালি ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু একটা চেঞ্জ আসছে। লাইক আমি যখন একটা সেন্সিটিভ ফিচার আমি যখন ইউজারকে ইউজ করতে যাবে, ইউজারকে যাতে আমি একটা এডুকেট করতে পারি যে আমার কি পারমিশনটা দরকার হবে, আমার এই পারমিশন আমি কেন নিচ্ছি, এইসব ব্যাপারগুলো কিন্তু অ্যাপ ডেভেলপার বা অ্যাপ ডিজাইন যারা করে তাদের কিন্তু চিন্তা করার সুযোগটা সৃষ্টি হয়েছে আর কি। এর পাশাপাশি আমি যদি একটা কথা বলি যে এখনো পর্যন্ত অর্থাৎ 6 বা 5 পর্যন্ত যখন চলছিল তখনও কিন্তু অ্যান্ড্রয়েড তাদের অ্যাপ আর্কিটেকচার নিয়ে কিন্তু ওইভাবে চিন্তা করেনি, এবং আমরা কিন্তু তখন কিন্তু সেই অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু ইউআই রিলেটেড কোড, এপিআই কলিং, অ্যাসিনক্রাস আমরা কিন্তু সবকিছুই করতাম। অ্যাকচুয়ালি ম্যাসিভ অ্যাক্টিভিটি ছিল। সো আর
এইটা এটা অনেকটা হচ্ছে তোমার ইউনিভার্সিটির প্রজেক্টের সাথে রিলেটেবল আর কি। ইয়েস, ইয়েস। ইউনিভার্সিটির প্রথম যে প্রজেক্টটা আমরা সবাই করেছি মোটামুটি ইউনিভার্সিটিতে থাকতে, সেখানে একটাই সোর্স ফাইল ছিল, সেটা হচ্ছে main.c। এই main.c দিয়ে পুরো প্রজেক্টটা হচ্ছে বিল্ড করা হতো আর কি। হ্যাঁ। তো সো মানে যেহেতু ওই অভ্যাসটা আমাদের থেকে গিয়েছিল, অ্যান্ড্রয়েড আইওএস যেটাতেই আমরা বলি আমরা ওই কাজটাই করতাম। আইওএস অবশ্য একটু ব্যাপারটাকে হচ্ছে কিছুটা তারা এনফোর্স করে আর কি। তো যার কারণে হচ্ছে হ্যাঁ সেখানেও খারাপ কোড লেখা যায় না তা না, তবে একটু সো অ্যান্ড্রয়েডের তুলনায় হ্যাঁ। হচ্ছে আহ, বাজে কাজ সো করার সুযোগটা হ্যাঁ। সো তুলনামূলক একটু কম আর কি। এর পরবর্তী যেটা হয়েছে লাইক টেস্টিং ব্যাপার স্যাপারগুলো যখন মানুষ ইউজ করতে যাচ্ছে তখন তারা একটু বুঝতে পারলো যে আমরা যেভাবে কোডটা করছি একটা ম্যাসিভ অ্যাক্টিভিটির মধ্যে সবকিছু, তখন একটা টেস্ট আমাদের কোডটা টেস্টেবল হচ্ছে না। দেন হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ, আমি যদি বলি লাইক 2016-17 দিক দিয়ে এমবিবি প্যাটার্নটা কিন্তু বলতে পারি আমরা একটা হট টপিক ছিল। আপনি যদি একটু সার্চ করে দেখেন এমবিবি অ্যান্ড্রয়েড এমবিবি দিয়ে ম্যাক্সিমাম আর্টিকেলগুলো 2016-17 সালের দিক দিয়ে অনেক বেশি ছিল। কারণ তখন অ্যাকচুয়ালি এই নতুন ট্রেন্ড ছিল, এন্ড যারা নতুন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শুরু করেছিল তারা সবাই এমবিপি শেখার জন্য ঝাঁপিয়ে পড়েছিল আর কি। এন্ড অবশ্যই এটা ভালো একটা জিনিস যে নতুন যে ট্রেন্ডের সাথে যদি আমি সামিল হতে পারি, এটা আমি খারাপ হিসেবে দেখি না। কারণ হয়তো আমি নিজের প্রজেক্ট ইউজ না করি, আমি যদি অন্য কোনো প্রজেক্টে কাজ করতে যাই হয়তো দেখা যায় সেখানে এমবিপি থাকতে পারে, আমাকে সেটা অ্যাডপ্ট করতে হতে পারে। সো দেন অনেকে এমবিপি ইউজ করা শুরু করলো। দেন এমবিপির কিছু সুবিধা অসুবিধা আছে। আমরা যখন 2017 সালের দিক দিয়ে যখন আমরা পাঠা অ্যাপ তৈরি করেছি আমরা আসলে এমবিপি ফলো করেছিলাম। দেন এর পরবর্তীতে এমবিবিএম, এমবিআই এন্ড আইওসি ক্ষেত্রে বাইপার, এই ধরনের অনেকগুলো প্যাটার্ন আসলে ইন্ট্রোডিউস হয়েছে টাইমের সাথে সাথে। এন্ড গুগল কিন্তু ওই ধরনের কোনো স্ট্রিক্ট কোনো ডিজাইন প্যাটার্ন ফলো করেনি। বাট দেখা গেছে যে তাদের টিভি টিভি ওএস একটা ছিল। সো ওই ওএস এর মধ্যে তারা কিন্তু এমবিবিএমটা কিন্তু ফলো করতো এবং ওইখানে কিন্তু অনেক কিছু প্রিডিফাইন্ড ছিল। তো দেখা যাচ্ছে যে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছে যে ফাইনালি হয়তো এমবিবিএম আসবে। এন্ড এখন যে গুগলের যে রিপো গুলো আছেন, সানফ্লাওয়ার যে রিপোজিটরি আপনি দেখতে পাবেন যে গুগলের বর্তমানে এমবিবিএমটাকে কিন্তু তারা অনেকটা কিছুটা ফোকাস করছে। বাট হয়তো কত দিন সেটা হয়তো আমি বলতে পারবো না। হয়তো নতুন কিছু আনতে পারে, যেমন রিসেন্টলি দেখা গেছে যে তারা ড্যাগারকে আবার ইন্ট্রোডিউস করছিল, কিন্তু আবার কয়েকদিন আগে দেখলাম তার নতুন একটা এই ডিজাইন প্যাটার্ন নিয়ে সবখানেই এখন এই জিনিসটা আসলে চলছে, শুধু মোবাইল প্ল্যাটফর্মে যে সেটা না। তো আশা করা যায় যে এমভিভিএম আরো কিছুদিন চলবে। সো আনটিল সামওয়ান ইন্ট্রোডিউস সামথিং নিউ অ্যান্ড ডেভেলপাররা সবাই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে আর কি, ততদিন মনে হয় আমাদের ওইটা ব্যবহার করতে হ্যাঁ হবে। আমরা লাইক কার প্রজেক্টে অ্যাকচুয়ালি কোনটা স্যুট করতেছে ব্যাপারটা এরকম, লাইক ও এমবিপিএম বা এমবি ইউজ করছে আমি ইউজ করব, ব্যাপারটা অনেকটা এরকম ডিজাইন না। প্যাটার্ন নিয়ে যদি আসলে আমরা বেশি কথাবার্তা আসলে বলা ঠিক না এখন। ডিজাইন প্যাটার্নের ব্যাপারটা হচ্ছে যে পুরাটাই কি বলবো যে ইউজ কেসের উপরে। যার প্রজেক্ট হচ্ছে ছোট বা মিডিয়াম সাইজ, তো যেখানে হচ্ছে একজন মানুষ ডেভেলপ করতেছে, আসলে সেখানে এত কিছু এনফোর্স করার খুব একটা হয়তো প্রয়োজন হয় না। কিন্তু যখন প্রজেক্টের সাইজ বড় হবে, সেখানে হচ্ছে মাল্টিপল ডেভেলপার কাজ করবে, কোলাবোরেশন করতে হবে, কিংবা হচ্ছে সেই প্রোডাক্ট হলো লং টার্ম সাপোর্টের প্রয়োজন হবে, বা বেসিক্যালি এই প্রোডাক্ট একটা কি বলা যায় যে একটা ভালো প্রোডাক্ট ডেভেলপ করা হচ্ছে, এরকম সেন্সে যখন এটা নিয়ে কাজ করা হবে তখন সেখানে ডিজাইন প্যাটার্ন গুলা হচ্ছে এনফোর্স করাটা জরুরি, কারণ তাতে করে কোডটা ক্লিন থাকে, ওয়েল টেস্টেবল থাকে, ওয়েল মেইনটেনেবল থাকে, যাতে করে 2 মাস পরে নিজের কোড আসলে চিনতে সমস্যা না হয়। এটা আসলে মূল উদ্দেশ্য আর কি। এই সকল প্রকারের ডিজাইন প্যাটার্নের আসল উদ্দেশ্য এটাই, যে নিজের কোড পরবর্তীতে অন্য মানুষ চিনতে পারার বিষয় পরে, আগে নিজে চিনতে পারি কিনা এটা ইম্পর্টেন্ট আর কি। তো এগুলো ব্যবহার করলে যেটা হয় যে ডিজাইন প্যাটার্ন গুলা যদি এনফোর্স করা হয়, আমরা প্র্যাকটিস গুলা চালু রাখি, তাহলে যেটা সুবিধা হবে যে কোডটা হচ্ছে যত সময় যাক না কেন, জিনিসটা হচ্ছে যে কোডের হয়তো প্রথম দিকে কষ্ট করতে হয়, কিন্তু পরবর্তীতে কোডটা অনেক বেশি রিউজেবল হয়, টেস্টেবল হয়, বা আপনার কোনো কিছু ফিক্স ভালো করতে থাকে। হলে লাইক আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না, আপনি জানেন আপনার চিন্তা বিজনেস করতে লজিক হয় কোন জায়গায় আছে, ডেটা কোন জায়গাতে, ডেটা লেয়ার কোন জায়গায় আপনি ঠিক জানতে পারবেন, ওইখানে গিয়ে কিন্তু আপনি ফিক্স করতে পারবেন আর কি। হ্যাঁ, রাইট। সো সৌরভ, আমি হচ্ছে এখনকার বর্তমানের যে ট্রেন্ড এখানে চলে আসি। অর্থাৎ তুমি লাস্ট 2 বছরে মানে মোবাইল প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে আসলে কোন জিনিসগুলা দেখছো, যে জিনিসগুলাকে হচ্ছে তোমার কাছে আমরা অনেকটাই কথা বলছি এগুলা নিয়ে, অবভিয়াসলি অনেক কিছু কমন পড়তেছে।
সো তুমি কোন জিনিসগুলোকে হচ্ছে মানে প্রায়োরিটি দিবা বর্তমানে ট্রেন্ড হিসাবে, কিংবা হচ্ছে এখন যারা ধরো নতুন ডেভেলপমেন্টে আসবে, তুমি তাদের তাদের মানে তারা তো সাধারণত এইসব ট্রেন্ড আসলে ফলো করতে পছন্দ করে, বা অ্যাটলিস্ট হচ্ছে শুনতে ভালো লাগে জিনিসগুলো আর কি। সো এই জন্যই মানে তোমার কাছে জিজ্ঞাসা করা যে তুমি লাস্ট 2 বছরে যে মেজর চেঞ্জ গুলি দেখছো, কিংবা যে ট্রেন্ড গুলো দেখছো, সেইগুলো তুমি আসলে কিভাবে, তোমার ওপিনিয়ন জানতে চাচ্ছি। ট্রেন্ডের মধ্যে আমরা অবশ্যই সামিল হব, সামিল হওয়াটা খারাপ না। তবে আমার কাছে যেটা মনে হয়, যারা অ্যান্ড্রয়েড লাইক একটা ভালো জায়গায় যেতে চায় বা যারা অ্যান্ড্রয়েড শুরু করবে, আমার 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 মতামত হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি আপনার বেসটাকে আগে চেক করতে হবে। অ্যান্ড্রয়েডের বেসিক বিল্ডিং ব্লক কিভাবে কাজ করতেছে, কম্পোনেন্ট গুলো কিভাবে কাজ করে, তাদের মধ্যেকার ইন্টিগ্রেশনটা কি, এই জিনিসগুলো আপনাকে অ্যাকচুয়ালি জানতে হবে। দেন অ্যাকচুয়ালি আপনি চিন্তা করবেন, আপনার অ্যাপের আর্কিটেকচার নিয়ে চিন্তা করবেন, আপনি কোনটাতে বেস্ট প্র্যাকটিস কি সেটা চিন্তা করবেন, কোনটা ইউজ করলে বেটার হয়, কোন বেস্ট পারফরমেন্স কোনটা দিচ্ছে। আপনি যখন একটা কাজ করবেন সেটা অল্টারনেটিভ কি আছে বা কি লাইব্রেরি ইউজ করে আপনি আরো ইজিলি কাজটা করতে পারবেন। অনেকে বলতে পারে লাইব্রেরি ইউজ করা আমি নিজে করি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আপনি চাকা যদি ইনভেন্ট করা থাকে সেটা আপনি নতুন করে ইনভেন্ট করার সময়টা কেন দিবেন। এর পাশ এই ব্যাপারগুলো যখন আসবে, এর পরবর্তী চলে আসবে যে আপনি একটা আর্কিটেকচার ব্যাপারে আসবে কাজ করবেন, যে আপনি যখন একটা বড় লার্জ স্কেলের প্রজেক্টে কাজ করবেন, তখন এগুলো কিন্তু প্রজেক্টটা যদি আপনাকে লং টার্ম মেইনটেইন করতে হয়, তাহলে আপনাকে এমন প্রজেক্ট আর্কিটেকচার এমন একটা চুজ করতে হবে যাতে করে আপনি নতুন ফিচার যদি অ্যাড করেন, এই ফিচার অ্যাড নিয়ে যাতে আপনার খুব বেশি সময় দিতে না হয়। অথবা আমি আরো অন্যভাবে যদি বলি, লাইক আমার একটা অ্যাপের মধ্যে আমার 5 জন বা 10 জন ডেভেলপার আছে। সো এক একজন ডেভেলপার এক এক ফিচারে কাজ করছে। দেখা যাচ্ছে যে আমার অ্যাপটা যদি এমন না হয় যে আমি এক ফিচারে কাজ করছি, আমাদের অন্য ডেভেলপার আটকে আছে বিকজ ওইখানে কাজ হচ্ছে। সো এই ধরনের ডিপেন্ডেন্সি গুলো যাতে না হয়, এন্ড আরেকটা ব্যাপার চলে আসে, আমি কিভাবে অ্যাপের ডিপেন্ডেন্সি গুলো রিজলভ করতে পারি, ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপালটা আমি কেমনে মেনটেন করতে পারি, এই ব্যাপারগুলো একটু শেখা লাগবে। পাশাপাশি হচ্ছে অ্যাপের পারফরমেন্স ব্যাপারটা চলে আসে, যে অ্যাপের মধ্যে মেমোরি লিক হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, সেই জিনিসগুলো জানতে হবে। সো এই আপনার অ্যান্ড্রয়েডের বেসিক বিল্ডিং থেকে যখন শুরু করবেন, গুলো যখন আপনি দেখতে থাকবেন, তখন আসলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনাকে কি জিনিসটা শেখা উচিত। এখন প্যাটার্নের ব্যাপারে যদি আমি বলি, যে দেখেন প্যাটার্ন এখন 2টা আছে, আগামী দিন নতুন 2টা আসতে পারে। সো আপনি হয়তো আপনার অ্যাপের ইউজ কেসের উপর বেস করে আপনি যে কোনো একটা প্যাটার্ন আপনি চুজ করতে পারেন, বাট বাকি প্যাটার্নটা যে আপনি একদম ফেলে দিবেন ব্যাপারটা কিন্তু তা না। ফর এক্সাম্পল, আপনি যে কোম্পানিতে আছেন সেখানে হয়তো এমবিবি ফলো করে বা এমবিবিএম ফলো করে, আপনি নতুন কোনো একটা কোম্পানি গেলে সেখানে এমবিআই ফলো করতে পারে। সো আপনি যদি জিনিসটা জানেন, ব্যাপারটা কিন্তু খারাপ হবে না আর কি। সো ধারণা থাকা আমি অবশ্যই খারাপ মনে করি না। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমি এমবিবিএম ফলো করলে আমার আইওএস আমি এমবিবিএম ফলো করি, সো আমার দুইটা জিনিস একটা সিমিলার রাখতে সুবিধা হয় আর কি। সো দেন ব্যাপারটা চলে আসে, আপনি আরেকটু যদি চিন্তা করেন যে আমার অ্যাপের বিভিন্ন জিনিসগুলো লেয়ারে আমি ডিভাইড করবো, দেন আপনি ক্লিন করে আর্কিটেকচার দেখতে পারেন। আর ক্লিন করে আর্কিটেকচার অ্যাকচুয়ালি আপনাকে জাস্ট একদিনে হবে না, এটা আপনাকে আসলে প্র্যাকটিস করতে হবে। আপনি ডে বাই ডে যখন আপনি অ্যাপের মধ্যে যখন কাজ হবে এবং সময় দিতে হবে জিনিসগুলোতে আর সময় কি। দিতে হবে, তখনই আচ্ছা, অ্যাকচুয়ালি হ্যাঁ এই কনসেপ্টগুলো আপনি শিখতে পারবেন আর কি। আচ্ছা, এবার আমরা একটু আমাদের কোশ্চেনে চলে যাই। আমি একটু মাঝখানে ছোট, তুমি কথা বলতে বলতে আমি একটু লোকজনকে একটু আহ, কি বলা যায়, যে কোশ্চেন চেয়েছিলাম, তো সেখান থেকে কিছু কোশ্চেন এসেছে দেখা যাচ্ছে আর কি। প্রথম কোশ্চেন হচ্ছে, আমার আর একজন প্রিয় ছোট ভাই তুষিন, ভাই আপনার হেয়ার স্টাইল সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি তাহলে কি তুমি বলতে চাচ্ছ তুষিন, আমি কি মাহফুজুর সুর সম্রাট ওস্তাদ মাহফুজুর রহমানের লেভেলে চলে যাচ্ছি? তো যাই হোক, জোকস অ্যাপার্ট, নতুন যারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে চায় তাদের কি জাভা নাকি কটলিন, কোন ভাষা দিয়ে প্র্যাকটিস করা উচিত? আচ্ছা, আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে মনে হয় আমি দিয়ে দিচ্ছি। সেটা অবশ্যই হচ্ছে যে অবশ্যই তুমি যে জিনিসটা পারো সেই জিনিসটা দিয়ে করো, এটা হচ্ছে আমার ইজি। পরামর্শ। ইয়েস, তুমি যদি জাভা পারো তুমি জাভা দিয়েই করো, তুমি যদি হচ্ছে জাভা না পারো তাহলে হচ্ছে কটলিন দিয়ে করো, কারণ হচ্ছে তোমার কাছে জাভাও যা কটলিনও তাই। তবে তুলনামূলক হচ্ছে কটলিনে কোড করতে জাভার তুলনায় একটু আরাম বেশি। ইজি, ইজি, অনেক ইজি। একটু হচ্ছে এমন কিছু ফিচার আছে যে এগুলো তুমি যদি একবার মোটামুটি গেট ইউজ টু হয়ে যাও, তাহলে জাভার তুলনায় একটু কোড কম লিখতে হয়, এবং কটলিন তুলনামূলকভাবে একটু শেখা সহজ। আর জাভা আসলে বেশি কোড লিখতে হয়, এবং জাভাও আস্তে আস্তে আহ, মানে এখনকার অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেসব সুযোগ ফিচার গুলো আছে, অনেক কিছুই জাভাতেও আস্তে 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 আসতেছে। বাট স্টিল জাভাকে হেড করে এরকম লোকজন অনেক আছে, জাভাকে পছন্দ করে এরকম অনেক লোকজন আছে। তবে প্রত্যেকেরই নিজ নিজ যুক্তি আছে আর কি। ইয়েস, আমি জাভা পছন্দ করি, আমার জন্য মানে আমি কখনোই ওই আর্গুমেন্টে
যেতে চাবো না কারোর সাথে যে এই ল্যাঙ্গুয়েজ ভালো এই ল্যাঙ্গুয়েজ খারাপ। তুমি যদি পারো তাহলে তোমার জন্য সবকিছুই ভালো, সোজা কথা। তো এইটাই অ্যান্সার। তুমি জাভা পারলে জাভা, কটলিন পারলে কটলিন, কোনোটা না পারলে কটলিন। এই হচ্ছে অবস্থা। নেক্সট হচ্ছে যে অনেকে মনে করেন রিঅ্যাক্ট নেটিভ অর ফ্লাটার, মানে এর মধ্যে কোনটা বেটার। আচ্ছা, এটা আমি সৌরভের কাছে পাঠাচ্ছি। আমি পার্সোনালি হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম কোনোটাই হচ্ছে পছন্দ করি না। এটা হচ্ছে বেসিক্যালি আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি ক্রস প্ল্যাটফর্ম কোনোটাতে কাজ করিনি এবং কয়েকবার চেষ্টা করেছি, সেই অভিজ্ঞতা ভয়ঙ্কর খারাপ। তবে বর্তমানে শুনেছি যে হচ্ছে ফ্লাটার এবং রিঅ্যাক্ট নেটিভ দুইটাই ভালো, প্রত্যেকেরই প্রোস এবং কনস আছে। এখন নিজে যেহেতু কাজ করিনি এই ব্যাপারে আসলে আমার খুব বেশি কিছু বলা উচিত হবে না, এটা আমি সৌরভের কাছে পাঠিয়ে দিই। সো অ্যাকচুয়ালি আমি পার্সোনালি ক্রস প্ল্যাটফর্ম পছন্দ করি না, যেহেতু আমি অ্যান্ড্রয়েড আইওএস দুইটাতে কাজ করতে পারি। হয়তো ইভেন আমাকে যদি কেউ বলা হয় লাইক আমার দুইটা অ্যাপ্লিকেশন লাগবে, আমি হয়তো তাকে বলবো যে ওকে আমি দুইটা নেটিভে করে দিচ্ছি। সো ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি কোনটা লাইক করি তার উপর বেস করে। বাট ব্যাপার আমি যদি মার্কেটের কথা চিন্তা করি, লাইক ফর এক্সাম্পল আমি কোন একটা আইডিয়াকে আমি এমভিপি তৈরি করব। তো এখন ক্লায়েন্টের ক্ষেত্রে সবসময় চিন্তা করবে লাইক সে এমভিপিটা কত কম কস্টে সেটা ডেভেলপ করতে পারে। তখন কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি তাকে একটা সলিউশন দিতে চাই, তখন হয়তো দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড আইওএস এর দুইটা ডেভেলপ করতে গিয়ে অনেক যে কস্টটা পড়ে সেটা অনেক সময় দেখা যাচ্ছে মানে ম্যাচ করে না। তো তখন যেটা হয় যে সেক্ষেত্রে ক্রস প্ল্যাটফর্মে অনেক সময় যেতে হয়। সো এখন এখানে দুইটা কম্পেয়ার করতে পারি অনেকগুলোর সাথে, ফ্রম রিঅ্যাক্ট নেটিভ আছে, ফ্লাটার আছে, আইওনিক আছে। যদি এখন অ্যাকচুয়ালি আইওনিকের ব্যবহার ওইভাবে ইউজ হয় না, এন্ড আমি পার্সোনালি অ্যাকচুয়ালি আইওনিক ডেভেলপমেন্ট আমার পার্সোনালি পছন্দ হয়নি। আমি আইওনিক কিছুদিন কাজ করেছিলাম, বাট টু বি অনেস্ট আমার জিনিসটা ভালো লাগে নাই। দেন এখন রিঅ্যাক্ট নেটিভের সাথে যদি ফ্লাটার কম্পেয়ার করি, রিঅ্যাক্ট নেটিভে কিছু সুবিধা আছে, যেমন আপনি অন দ্য ফ্লাই কিন্তু আপনি আপনার অ্যাপের সবকিছু চেঞ্জ করে ফেলতে পারবেন, এন্ড বিকজ এটা একটা জেএস লাইভে লোড হয়, সো আপনি অনেক কিছু করতে পারবেন। বাট কিন্তু না, বেসিক্যালি রিঅ্যাক্ট নেটিভের সুবিধাটা হচ্ছে যে এখানে রিঅ্যাক্টের পাওয়ারটা ব্যবহার করা যায় আর কি, এটা একটা বড় সুবিধা। এবং হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আফটার অল সেটা জাভাস্ক্রিপ্ট। দ্যাটস দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। সো এখানে আপনি দুইটা অ্যাপ্লিকেশন পাশাপাশি নিলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি পারফরম্যান্স একটু বুঝতে পারবেন আর কি। সো ফ্লাটারে অনেক কিছু ইমপ্রুভ করেছে আর কি। সো ব্যাপারটা হচ্ছে আপনি যদি ক্রস প্ল্যাটফর্মে যেতে চান, আপনাকে দেখতে হবে, আপনি কয়েকটা ফ্যাক্টর চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল, আপনি কি সেন্সর রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করবেন কিনা। সো ফ্লাটার কিন্তু নতুন, আপনি যদি ফ্লাটারে কোনো একটা প্রবলেম পড়েন, হ্যাঁ অবশ্যই কমিউনিটি কিন্তু আগাচ্ছে দিন দিন। বাট আপনার যদি কোনো একটা লাইব্রেরি বা থার্ড পার্টি কিছু দরকার হয়, আপনি কিন্তু সেই সাপোর্টটা কিন্তু ফ্লাটার থেকে নাও পেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে রিঅ্যাক্টে কিন্তু রিঅ্যাক্ট নেটিভে কিন্তু কমিউনিটি কিন্তু অনেকদিন ধরে, সো সেখানে কিন্তু আপনি সাপোর্টটা পাবেন। সো ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি আপনার পুরানো আর ফ্লাটারটা হচ্ছে একটু নতুন। তো ওইখানে ওই ব্যাপারগুলো আপনাকে চিন্তা করতে হবে। বাট আপনি যদি এই জিনিসটা চিন্তা করেন, ওকে আমার যদি কোনো একটা কাস্টম যেতে দরকার আমি প্লাগইন তৈরি করে নিব অ্যান্ড্রয়েড আইওএস এর জন্য, আমার প্রবলেম নাই, সেক্ষেত্রে অবশ্যই আপনি যেতে পারেন। সো এটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আপনি কোন ক্ষেত্রে যাবেন উপরে। হ্যাঁ, আমি তোমার কথাগুলাই আমি তোমার কথাগুলাকেই সামারাইজ করি আর কি। তুমি যেইগুলা বললা সেটা হচ্ছে যে কোনটা ভালো, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওপিনিয়নাইজড বিষয়। সবই ভালো এবং সব দিয়েই মোটামুটি সবকিছু করা যায়। কোনোটাতে হয়তো সময়, শ্রম, টাকা সবকিছু বেশি লাগে, কোনোটাতে একটু কম লাগে। এখন ইউজ কেসের বিষয়টা হচ্ছে এখানে মেইনলি আসলে ডিসিশন মেকার আর কি। ইউজ কেসের ব্যাপারটা কিরকম দেখা যাচ্ছে যে আমাদের সব অ্যাপ্লিকেশনে বা বেশিরভাগ অ্যাপ্লিকেশনে কিন্তু খুব কমপ্লেক্স কিছু করতে হয় না। বেশিরভাগ অ্যাপ্লিকেশনে কমপ্লেক্স জিনিস বলতেছি যে যেখানে হয়তো আমাদের একেবারে ভিতরের কোনো হার্ডওয়্যার কম্পোনেন্ট ব্যবহার করতে হয়, যেমন ধরা যাক সেন্সর ব্যবহার করতে হয়, জিপিইউ ব্যবহার করতে হয়, এই ধরনের যেমন ভিডিও এডিটরে ভিডিও নিয়ে যদি আমরা কাজ করি, অডিও ভিজুয়াল স্টাফ নিয়ে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হয়তো জিপিইউ নিয়ে কাজ করতে হতে পারে, কিংবা সেন্সরের প্রচুর সেন্সরের ইউজ লাগে, এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে। সো যেসব অ্যাপ্লিকেশন যেখানে হচ্ছে এই ধরনের জিনিসপত্র হচ্ছে দরকার হয়, সেখানে অবশ্যই হচ্ছে আমাদের আসলে নেটিভ অ্যাপ্লিকেশনে থাকা ছাড়া হচ্ছে খুব একটা কিছু করার নাই। কারণ ক্রস প্ল্যাটফর্মে আমি এই কাজ করতে গেলে অ্যাকচুয়ালি মানে কি বলা যায় যে কমপ্লেক্সিটি, সময়, টাকা সবকিছু মিলাই এটা খুব একটা ভালো কাজ করে না। আর আসল সমস্যাটা হচ্ছে যে কাজ করতে গিয়ে আমরা যখন আটকে যাই কোনো কিছুতে, তখন কোনো হেল্প পাওয়া খুব কঠিন হয়ে যায় মাঝে মাঝে। এটাই হচ্ছে গিয়ে মানে কি বলা যায় নতুন কোনো জিনিস নিয়ে কাজ করার সমস্যা, যে কমিউনিটি ছোট থাকে। আমরা যদি একটা কাজে যদি সমস্যায় পড়ি, তাহলে সেই ক্ষেত্রে ওই হেল্পটা পাওয়া যায় না।
বলা যায় যে এইটাই হচ্ছে মানে বিগেস্ট রিজন যে আমি হচ্ছে কোনো ক্রস প্ল্যাটফর্মে কখনো যাই নাই বা যেতে যেতে চেয়েও পারি নাই আর কি। বাট যদি পারফরমেন্স ওয়াইজ চিন্তা করি তাহলে হচ্ছে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে ফ্লাটারের পারফরমেন্স বেটার, বিকজ ফ্লাটার সরাসরি নেটিভ করে যায়, আর রিয়াক্ট নেটিভ হচ্ছে একটা কি বলে জাভাস্ক্রিপ্টের একটা ব্রিজিং এর মাধ্যমে যায়, মানে নেটিভ করে যায়। তবে হচ্ছে দুইটার মধ্যে আবার রিয়াক্ট নেটিভ যে জায়গাটাতে এগিয়ে থাকতেছে সেটা হচ্ছে রিয়াক্ট নেটিভ রিয়াক্টের পাওয়ারটা ব্যবহার করতে পারে, সেখানে লাইব্রেরি প্লাস কমিউনিটি সাপোর্টটা অনেক বেশি ভালো। প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক বা রিয়াক্ট নেটিভ হচ্ছে ফ্লাটারের তুলনায় পুরানো, ফলে সেখানে কমিউনিটি ভালো এবং হচ্ছে কি বলবো যে সাপোর্টটা কমিউনিটি যেহেতু ভালো সাপোর্টটা বেটার, এই আর কি। তো মোটামুটি হ্যাঁ ঠিক আছে, যদি হচ্ছে আমাদের ক্রস প্ল্যাটফর্ম তখনই খুব ভালো যদি হলো আমাদের ওইরকম ওই ধরনের যেগুলি নিয়ে আগে কথা বললাম ওই রকম ধরনের কোনো ইউজ কেস না থাকে, তাহলে হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অবশ্যই ভালো জিনিস। কারণ বলা যায় যে 100টাতে প্রায় 90টা অ্যাপ্লিকেশনে এই ধরনের জিনিসপত্র যেগুলো আমি বললাম সেগুলো লাগে না। সো ক্রস প্ল্যাটফর্ম ফ্লাটার বা রিয়াক্ট নেটিভ যে কোনোটা দিয়েই হচ্ছে খুব ভালোভাবেই ভালো অ্যাপ্লিকেশন করা যাবে। কারণ এবং বাংলাদেশে যদি উদাহরণ আমি দেখতে চাই, বাংলাদেশের প্রচুর জনপ্রিয় বড় বড় অ্যাপ্লিকেশনই রিয়াক্ট নেটিভ অথবা ফ্লাটারে বানানো। সো অবশ্যই এর মধ্যে যে কোনো একটাই যে যেটা চুজ করে যে যেটা পারে সেটাই তার জন্য ভালো, এই আর কি। আচ্ছা, পরের প্রশ্নতে আসি। পরের প্রশ্ন হচ্ছে যে হুইচ ওয়ান শুড বি স্টার্ট, অর্থাৎ ফ্রেশাররা আইওএস শুরু করবে নাকি অ্যান্ড্রয়েড শুরু করবে, তুমি বলো। সো অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি আমার ডিবেটের ব্যাপারটা চলে আসে। এটাও কিন্তু আপনার একটা পার্সোনাল চয়েসের ব্যাপার যে আপনাকে যে আইওএস শুরু করার আগে অ্যান্ড্রয়েড শুরু করতে হবে বা অ্যান্ড্রয়েড শুরু করার আগে কিন্তু যে আইওএস শুরু করতে হবে এই ধরনের কিন্তু কোনো লাইক রুলস নেই। আপনি আইওএস শুরু করতে পারেন বা অ্যান্ড্রয়েড শুরু করতে পারেন, দুটোর টোটাল ডিফারেন্ট। কিন্তু আপনি যখন ডেভেলপমেন্ট করতে যাবেন দেখবেন কি অনেক বেসিক বিল্ডিং ব্লক কিন্তু আপনি সেম পাবেন, কারণ এটা একটা ছোট ডিভাইস। এই ডিভাইসে কিছু সমস্যা আছে, কিছু রেস্ট্রিকশন আছে, পাওয়ার ইউজার দিক দিয়ে শুরু করে সব দিক দিয়ে। সো ওই ব্যাপারগুলো সলভ করার জন্য তার কিছু কিছু প্রোটোকল মেনটেন করে। সো দেখা যাচ্ছে অনেক বিল্ডিং ব্লক আপনি সেম পাবেন। সো এই ধরনের বাধা আমি যতটুকু জানি, সো এই ধরনের কোনো রুলস নেই। আমি থাকলে আমি জানি না যে আপনাকে আগে অ্যান্ড্রয়েড শুরু করতে হবে বা আইওএস শুরু করতে হবে। আপনি যে কোনো একটা প্ল্যাটফর্ম দিয়ে শুরু করেন, দেন একটা প্ল্যাটফর্মে যখন আপনি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত চলে যাবেন তখন বাকি প্ল্যাটফর্ম থেকে আপনার অনেক কিছু সেম মনে হবে। আপনাকে দেখতে হবে ওকে আমি অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি দিয়ে একটা স্ক্রিন শো করছি, আইওএস আমি সেটা কিভাবে করতে পারি বা আইওএস কিভাবে করে এই জিনিসগুলো, বা এখানে আমি একটা বাটন আছে ক্লিক করতেছি, সেম জিনিস আইওএস কি আছে। আমি আমার প্রথম যে আইওএস একটা ডেভেলপ করি, আমি অ্যান্ড্রয়েড আইওএস গিয়েছিলাম, তো জিনিসটা কিন্তু সিমিলার ছিল। আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমার এই কম্পোনেন্ট গুলো দরকার হচ্ছে, তো আইওএস এর জন্য সেগুলো কি দিয়ে করে বা কি আছে, দেন আমি সেই জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা শিখেছি এন্ড সেভাবে কাজ করেছি। সো আপনি যে কোনো একটা শুরু করতে পারেন। অবশ্যই। এবং এই ক্ষেত্রে আরেকটা ডিসিশন মেকার আছে, ডিসিশন মেকার হচ্ছে যে আইওএস এ আসতে গেলে আপনার অবশ্যই ম্যাক থাকতে হবে। ডিভাইস হ্যাঁ, ডিভাইস ডিপেন্ডেন্সি এখানে খুব বেশি এবং আপনাকে আসলে ম্যাক লাগবে। এবং অ্যাপল এই দিক দিয়ে সবকিছুই খুব রেস্ট্রিক্টেড করে রাখছে। তারা হচ্ছে তাদের তাদের প্ল্যাটফর্মে আসলে সেখান থেকে সবখানে যাওয়া যাবে, কিন্তু তাদের অন্য জায়গা থেকে তাদের কাছে যাওয়া যাবে না আর কি, এটা রেস্ট্রিক্টেড। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন iOS দেন ইউ মাস্ট ব্যাপারটাকে অ্যাকচুয়ালি আমি ইনভেস্টমেন্ট হিসেবে দেখি আর কি ভাইয়া, যে আমি অ্যাকচুয়ালি এখন একটা ডিভাইসে আমি একটা ভালো একটা ডিভাইস আমি ইনভেস্ট করব, আমার কাছে মনে হয় এটা আপনি ফলাফলটা পাবেনই। আপনার ডেভেলপমেন্ট টাইমটা যদি কমিয়ে আনতে পারি, অ্যাকচুয়ালি আমাদের ডেভেলপারদের মেইন ইনভেস্টমেন্ট কিন্তু টাইমটা, আমি কত টাইম ধরে ডেভেলপ করতেছি। আমরা যখন একটা প্রজেক্টের কস্টিং চিন্তা করি তখন আমরা চিন্তা করি কত আওয়ার আমরা কাজ করব, তার উপর বেস করে কিন্তু আমরা পার আওয়ার কত ডলারে বা কত টাকায় আমরা কাজ করবো সেই হিসেবে কিন্তু আমরা প্রজেক্ট এস্টিমেশন চিন্তা করি। সো আপনার সেদিক থেকে আপনার মেশিন যদি আপনার ডেভেলপমেন্ট টাইমটা যদি প্রতিদিন কমিয়ে দিতে পারে তাহলে চিন্তা করে দেখুন আপনি কত টাকা আপনি সেভ করছেন। সো এটা অনেক বড় ইম্পর্টেন্ট। আর সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে ভাই সহজ কথা, আইওএস ডেভেলপারদের স্যালারি কিন্তু একটু বেশি, এবং অ্যাপের যে অ্যাপের কস্টিং সেটাও কিন্তু একটু বেশি, যেভাবে আমার থেকে ভালো বলতে পারবে আর কি। সো সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি একটা ভালো ডিভাইস কিনেন, ম্যাকবুক কিনেন, সেটা কখনো অ্যাকচুয়ালি আপনি যে অনেক বেশি টাকা ইউজ করছেন বা আপনি খরচ করছেন ব্যাপারটা কিন্তু তা নয়, আপনি সেটা পরবর্তী অবশ্যই পাবেন ফলাফল। হ্যাঁ, সেটা হচ্ছে ভালো, বেসিক্যালি এদিকে যাওয়া হচ্ছে একটা ভালো ইনভেস্টমেন্ট আর কি, এই হচ্ছে অবস্থা। সো আরেকটা কোশ্চেন আসছে পরে যে আরেক ছোট ভাই জিজ্ঞেস করছে যে ভাইয়া টেস্টিং নিয়ে কিছু বলেন, টিডিডি। এখন আমরা কি এই জিনিসটা নিয়ে আমার মনে হয় না আমি এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে টিডিডি নিয়ে
আমরা হচ্ছে আরেকটা চেষ্টা করব যে আরেকটা সেশন করতে, সেটা মনে হয় Yes, ভালো হবে। হ্যাঁ, yes, এত বেশি গুরুগম্ভীর আলোচনায় আজকে হচ্ছে যাওয়াটা ঠিক হবে না আর কি। yes. তো এনিওয়ে, বাট অবশ্যই এই জিনিসটা আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা এন্ড আই থিংক যারা শিখতে চায় তার জন্য একটা বেটার একটা প্লেস হবে আর কি শেখার আচ্ছা, জন্য। আমার আরেকজন ছোট ভাই হচ্ছে একটা কোশ্চেন করছে, সেটা পার্সোনাল কোশ্চেন আর কি। পার্সোনাল কোশ্চেন হচ্ছে যে পাঠাও পাঠাও কোন আর্কিটেকচার ফলো করছে? আচ্ছা। ওকে, সো আর্কিটেকচার যদি বলি অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি এমবিপি ফলো করেছিলাম ফার্স্টের দিকে আর কি। আচ্ছা, সো এবং আর সাথে আরেকটা সম্পূরক কোশ্চেন, সেটা হচ্ছে টেল সামথিং অ্যাবাউট অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ারিং অফ পাঠাও হুইচ উইল ইন্সপায়ারিং ইনফরমেটিভ ফর জুনিয়র্স। অনেক কঠিন প্রশ্ন মনে হচ্ছে। আচ্ছা, পাঠাওয়ার ক্ষেত্রে আমি যদি আমাদের ডেভেলপমেন্ট কালচারটা যদি বলি, আমাদের ফার্স্টের দিকে আমরা এমবিপি ফলো করেছি আর কি। সো ডে বাই ডে হয়তো নতুন যে টেকনোলজি গুলো আসছে সেগুলোতে আমরা অনেক করছি, বাট অ্যাকচুয়ালি পাঠার কোড বেসটা অ্যাকচুয়ালি অনেক বড়। আমাদের তো অনেকগুলো সার্ভিস আছে। সো আমাদের হুম, একটা আর্কিটেকচার এমনভাবে করা যাতে করে নতুন একটা সার্ভিস যদি অ্যাড হয় আমাদের যাতে মিনিমাল চেঞ্জে সেটা আমরা করতে পারি। দেখা যাচ্ছে একটা সার্ভিসের সাথে একটা সার্ভিসের যাতে খুব বেশি ডিপেন্ডেন্সি না থাকে সেই জিনিসগুলো আমরা করি। ফর এক্সাম্পল আমি যদি ছোটখাটো একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আমি আমার অ্যাপের মধ্যে আমি একটা ইমেজ লোডার ইউজ করবো। এখন আপনি পিকাস ইউজ করতে পারেন বা গ্লাইড ইউজ করতে পারেন, যে কোনো কিছু একটা ইউজ করতে পারেন, ফ্রেস্কো ইউজ করতে পারেন। সো আমরা এগুলো ক্ষেত্রে যেগুলো করি আমরা একটা অ্যাবস্ট্রাকশন লেয়ার রাখি, লাইক সো দেন ওটার ইমপ্লিমেন্টেশনটা আমরা প্রোভাইড করি। এক্ষেত্রে যেটা হয় আমাদের যে কোনো প্রবলেম হয় আমরা যে কোনো মধ্যে সেগুলো চেঞ্জ করতে পারি। আমাদের অ্যাপের মধ্যে এক সময় অন্য একটা ডেটাবেস ছিল, পরে আমরা সেটা অন্য একটা ডিবিতে কনভার্ট করেছি। সো এই জিনিসগুলো প্রবলেম হয় না, আমাদের অ্যাপের এই আর্কিটেকচারগুলো আমরা মেনটেন করি আর কি। সো খুব বেশি ডিপলি আসলে বলতে পারছি না। না না না, ঠিক আছে, অনেক কিছু কিছু বলেছো ব্যাপার আর কি। কিছু ব্যাপার আছে, তো বাট আমরা পরের কোশ্চেনে চলে যাই সরাসরি। পরের কোশ্চেন হচ্ছে, পরের দুইটা কোশ্চেনই মোটামুটি একই রকম। সুইফট ইউআই সুইচ করার কি সময় আসছে নাকি ওল্ড স্টোরি বোর্ডেই থাকবো? উম, এটা আই থিংক এটা আপনি এটা বেটার দিলে হবে। এটা হচ্ছে ওপেন বেসড। আচ্ছা, আইওএস এর জিনিস। সুইফট ইউআই হচ্ছে নতুন। আহ, Yeah, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এটার সাথে যে কেউ হচ্ছে দ্বিমত পোষণ পোষণ করতে করতে পারবে। পারে, এবং সেটারই অধিকার আছে আর কি। অসুবিধা নেই, আমি যেটা বলছি সেটাই যে কারেক্ট, এটার কোনো ইয়ে নাই। এখন কথা হচ্ছে আমি কি করি। আমি কখনো অ্যাপল কোনো নতুন জিনিস আনলে অন্তত 1 বছরের আগে আমি সেটাতে হাত দিই না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্র্যাকটিস। এটার যে কারণ সেটা হচ্ছে যে অ্যাপল নতুন একটা কোনো কিছু নিয়ে আসে, তখন প্রথম দিকে সেই জিনিসটা নর্মালি আমার অভিজ্ঞতা যা বলে তাতে খুব আনস্টেবল চেঞ্জ থাকে। হয়, চেঞ্জ হয়। হ্যাঁ, এবং সেটা খুব র্যাপিডলি চেঞ্জ হয়, এবং হচ্ছে কি বলা যায়, এবং সেই চেঞ্জ গুলো হচ্ছে আসলে ব্রেকিং চেঞ্জ। আচ্ছা, তো এই ব্রেকিং চেঞ্জ গুলো হলে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা যদি কিছু একটা সেটা ব্যবহার করে বানাই, তাহলে কিছুদিন পর পর যখনই একটা নতুন আপডেট আসবে, নতুন কিছু চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটা আবার আপডেট করতে হবে। সো যতদিন হচ্ছে এই জিনিসটা স্টেবল না হচ্ছে, স্টেবল হয়ে একটা নির্দিষ্ট জায়গায় না আসতেছে, ততদিন আহ, আমি হলো পার্সোনালি সেই দিকে যাই না। এখন সুইফট ইউআই আসলে লাস্ট অ্যাপলের আনা সবচাইতে এক্সাইটিং জিনিস ছিল, যে তাদের এতদিনের যে ইউআই বানানোর যে কম্পোনেন্ট আছে, অর্থাৎ স্টোরি বোর্ড। তো স্টোরি বোর্ড না, আগে হচ্ছে জিপ ফাইল লেখা যেত সরাসরি, জিপ ফাইলগুলিকে এখন একসাথে এক সময় নিয়ে আসা হলো স্টোরি বোর্ডে। স্টোরি বোর্ড থেকে এখন সুইফট ইউআই এ যাচ্ছে। এখন সুইফট ইউআই স্টিল ইটস এ গুড থিং অবভিয়াসলি। এখন যদি বলি যে হচ্ছে মেকানিজমটা কেমন, তো মেকানিজমটা হচ্ছে যে রিয়াক্ট নেটিভ যেভাবে কাজ করে, ফ্ল্যাটার যেভাবে কাজ করে, সুইফট ইউআই বেসিক্যালি মানে কোডিং মেকানিজমটা একই রকম। অর্থাৎ রিয়াক্ট রিয়াক্ট কেন এত পপুলার হয়েছিল, কারণ হচ্ছে যে রিয়াক্টে যে জিনিসটা সবচাইতে বেশি মানে ভালো, সেটা হচ্ছে এখানে রিইউজেবল কোড অনেক বেশি লেখা যায়। আমি একটা কম্পোনেন্ট বানিয়ে রাখলাম, সেই কম্পোনেন্ট আমার 10 জায়গায় প্রয়োজন হচ্ছে, আমি রিইউজ করতে পারি। তো এই জিনিসটা কিন্তু আমি যদি এইদিকে আইওএস এর দিকে আবার ফিরে এসে যদি আমি বলি যে স্টোরি বোর্ড বা এখনকার যে এক্সিস্টিং ইউআই কিট দিয়ে যে জিনিসগুলো করা যায়, কিংবা অ্যান্ড্রয়েডেও যদি আমি হচ্ছে যে আমাদের লেআউট লিখতে হয় এক্সএমএল দিয়ে, তো সেখানে রিইউজেবল কোড রিইউজ করার হচ্ছে সুযোগটা কিন্তু তুলনামূলক একটু কম। তো এই এই সমস্যাটার কিন্তু আসলে সমাধান নিয়ে আসছে সুইফট ইউআই, কিংবা যদি আমি রিয়াক্ট নেটিভ বলি, ফ্লাটার বলি, সবারই এই কমন গ্রাউন্ড হচ্ছে এটা, যে এখানে রিইউজেবল কম্পোনেন্ট লেখা যায়। তো অবভিয়াসলি সেটা মানে যদি আর্কিটেকচার চিন্তা করি বা কি বলা যায় যে কোড করতে কতটা সুবিধা অসুবিধা চিন্তা করি, অবভিয়াসলি এটা ভালো।
কিন্তু যে সমস্যাটা, আবার আমার সেই আগের কোশ্চেনের অ্যান্সারে চলে যাই, সেটা হচ্ছে কোনো একটা জিনিসে কাজ করার ক্ষেত্রে দুইটা জিনিস ইম্পর্টেন্ট এবং এটা মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে যে প্রথমত জিনিসটাকে স্টেবল হতে হবে এবং ফ্রিকোয়েন্টলি যেন চেঞ্জ না হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে এটার পিছনে খুব ভালো রকমের কমিউনিটি সাপোর্ট থাকতে হবে। কারণ অবভিয়াসলি আমরা 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 যে যত এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ারই হই না কেন, জুনিয়র সিনিয়র এখানে অতটা ম্যাটার করে না। হলো কি বলা যায়, যে এটা ম্যাটার করে না, এটার প্রসঙ্গে বলি আর কি। অর্থাৎ এই ব্যাপারটা মোটামুটি সবার জন্যই একই, কারণ নতুন একটা কিছু আসলে কিন্তু সবাইকে এই জিনিসটা শিখতে হয়। আসলে জুনিয়রকেও শিখতে হয়, সিনিয়রকেও শিখতে হয়। হয়তো সিনিয়রের যেটা সুবিধা, তার অভিজ্ঞতার কারণে সে হয়তো একটা জিনিস একটু তাড়াতাড়ি শিখতে পারে, করতে পারে, কিন্তু ওই কমিউনিটি সাপোর্টটা হচ্ছে দিন শেষে পার্থক্য তৈরি করে। কারণ আপনি একটা সমস্যায় পড়লেন একটা জিনিস নিয়ে, আপনাকে যদি হেল্প করার জন্য আপনি কাউকে না পান, তাহলে ইউ উইল বি ইন বিগ ট্রাবল। সো এই তো আসলে ব্যাপারটা এইটাই। সুইফট ইউআই এখনো আসার সময় হয়েছে কিনা এটা ডিপেন্ড করবে আপনার ইউজ কেসের উপরে এবং আপনার ব্যক্তিগত প্রেফারেন্সের উপরে আসলে, যে আপনি এখনই যাবেন কি যাবেন না। কারণ যদি আমি ভিতরের কথা বলি, তাহলে সুইফট ইউআই এর পিছনে কিন্তু ইউআই কিটি চলে। সো পারফরমেন্স ওয়াইজ এটা হচ্ছে যে খুব বেশি পার্থক্য তৈরি করবে তা না। অ্যাপল হয়তো আস্তে আস্তে ইউআই কিটকে হয়তো ফেলে দিবে একটা সময় গিয়ে, বাট সেটা ফেলতে এখনো সময় লাগবে এই আর কি। কারণ মানে এতদিনের একটা জিনিস, এটা এত তাড়াতাড়ি তো আসলে বাদ দিতে পারবে না। তো সুইফট ইউআই আস্তে আস্তে হয়তো এখনই অনেকটাই আগের চেয়ে অনেক ইমপ্রুভ করছে, অনেক কিছু হচ্ছে চেঞ্জ হয়েছে, বা এখন জিনিসটা অনেকই ভালো। চাইলে করা যায়, অবশ্যই হচ্ছে করা যায়, এবং মানে সুইফট ইউআই মানে কাজ করতে একটু মোটামুটি মজা। সো চেষ্টা করে দেখা যেতে পারে। তবে আমি কিছুটা হচ্ছে চেষ্টা করেছি। এখন আসলে একেবারে যদি আমি বড় কোনো প্রজেক্টের জন্য এটাকে চিন্তা করি, তাহলে হয়তো আমি আরো কিছুদিন সময় নিব, ব্যক্তিগত মতামত আর কি। এখন সৌরভ, তুমি যদি না, আমার অ্যাকচুয়ালি সেম। আমি স্টিল এখনো সুইফট ইউআই তে অ্যাকচুয়ালি মুভ করিনি। অ্যাকচুয়ালি মুভ করার জন্য যে পরিমাণ সুইফট ইউআই টাইম ইনভেস্টমেন্ট দরকার হয়, এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমার পক্ষে দেওয়াটা ডিফিকাল্ট আর কি। তো এই কারণে আমি নিজেও এখনো সুইফট ইউআই তে মুভ করিনি। বাট যেটা বললাম আর কি, যে আমি আর কিছুদিন পরে, যেটা বললাম যে স্টেবল, যেমন একটা ঘটনা যদি এখনো মনে পড়ে, যে আমি হয়তো মনে আছে যে 2.3 থেকে সুইফট যখন 3 তে গিয়েছিল, তখন আমাদের যে হ্যাডক নিয়েছিল একটা প্রজেক্ট রান করতো না। তো আমাদের একটা ঘটনা বলি, যে আমরা আইওএস যে অ্যাপগুলো, অ্যান্ড্রয়েড যে অ্যাপগুলো তৈরি করতাম, ওগুলোর টেমপ্লেট আমরা কোড ক্যানিয়নে সেল করতাম। সো দেখা গেছে অনেকদিন আপডেট দেওয়া হয় না বা খবর রাখা হয়নি। দেখা যাচ্ছে একদিন হঠাৎ করে আমাদের সমান্তরালে মেসেজ আসছে, আমরা চেক করে দেখলাম যে বায়াররা প্রচন্ড রেগে বলতেছে কাজ করছে না, রান হচ্ছে না, এই অবস্থা। পরে দেখলাম যে হ্যাঁ, থ্রিতে যখন থ্রিতে আমরা যখন এক্সকোডে রান করলাম, একটা আমাদের প্রজেক্টে অনেক কিছু চেঞ্জ করতে হবে। সো তখন কিন্তু একটা অটো কনভার্সন কিন্তু একটা সিস্টেম ছিল, যেটা আসলে দিলে কিছুই কাজ করতো না। হয়েছিল দেন বিট থেকে আবার সেটা রিমুভ করে রিভার্ট করার পরে দেন আবার ম্যানুয়ালি জিনিসটা কম্পেয়ার করতে হয়েছিল। সো এই কারণে অ্যাকচুয়ালি হয়তো ইন ফিউচারে হয়তো যাবো, বাট এখন আমি অ্যাকচুয়ালি মুভ করার চিন্তা এখন করব, ইন ফিউচারে হবে আর কি। এই টপিকে কনভারসেশন আমি শেষ করি এটা দিয়ে। সেটা হচ্ছে যে এটা খুব ভালো কোশ্চেন অবভিয়াসলি, যে আমরা এখন এটাতে যাবো কিনা। তবে হ্যাঁ, আমি আনডাউটেডলি একটা কথা বলতে পারি, যে এই টাইপের ডেভেলপমেন্ট হচ্ছে ফিউচার ইউআই বানানোর জন্য। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড কিন্তু কম্পোজ নিয়ে আসছে। আমি যদি বলি, সেটা হচ্ছে রিঅ্যাক্ট অলরেডি আছে, ওয়েবের দিকে আসি। রিঅ্যাক্ট আছে, ভিউ.জেএস আছে, অ্যাঙ্গুলার আছে, সবাই একই রকম মেকানিজমে কাজ করে হয়তো। বাট যাই হোক, প্ল্যাটফর্ম স্পেসিফিক জিনিসপত্র বাদ দিলে মোবাইলে যদি আসি, ফ্লাটার, রিঅ্যাক্ট নেটিভ, এটাও সেই রিউজেবল। আইওএস হচ্ছে সুইফট ইউআই নিয়ে আসছে, অ্যান্ড্রয়েডও কিন্তু হচ্ছে কম্পোজ ইউআই সম্ভবত, না অ্যান্ড্রয়েড কম্পোজ মনে হয় ওটার নাম। তো একই ব্যাপারটা হচ্ছে যে মেকানিজম একই, সবাই এই দিকেই আসছে। সো এটা হচ্ছে ফিউচার। ডিক্লেয়ারি অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি ইন ফিউচার হচ্ছে যে ফিউচারের কথা চিন্তা করে আমরা যদি হচ্ছে এখন থেকে স্টেপ নেই, অবভিয়াসলি সেটা ফিউচারের জন্য ভালো, এই আর কি। সো আই থিংক মোটামুটি আমরা কভার করছি এটা। সো আমরা মোটামুটি কোশ্চেন সম্ভবত সব অ্যান্সার আমরা দিয়ে ফেলছি এখন। যাই হোক, এখন আমাদের ফয়সাল ভাই হচ্ছে আমাদের সাথে একটু মজা নিচ্ছে আর কি টিডিডি নিয়ে। ভাই, আপনাকে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি আড্ডাতে নিয়ে আসবো, এবং হচ্ছে আপনি আমাদেরকে
আমাদের মতো হইতেছে নাদান জুনিয়রদের এবং হচ্ছে বাচ্চা কাচ্চা সিনিয়র সবাইকে হইতেছে আপনার জন্য এই টপিকটা রাখা থাকলো। ঠিক আছে, সো হোপফুলি এটা একটা খুব চমৎকার ডিসকাশন হবে সবার জন্য। তো এনিওয়ে সৌরভ, আমরা হচ্ছে মোটামুটি শেষের দিকে চলে আসছি, অনেকক্ষণ হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে কয়েকটা কুইক কোশ্চেন। সেটা হচ্ছে তোমার সবচাইতে বেশি ব্যবহার করা 3টা iOS লাইব্রেরির নাম বলো। ওকে, সো iOS এর নেটওয়ার্কের জন্য Almofire, এটা তো আসলে সবাই ইউজ করে। দেন হচ্ছে আচ্ছা, ইমেজ লোডিং এর জন্য হচ্ছে Kingfisher। সো কিংফিশার, দেন হচ্ছে সুইফটি জেসন, দেন সুইফটি হচ্ছে জেসন। আইকিউ কিবোর্ড ম্যানেজার, এন্ড দেন হচ্ছে অ্যাকচুয়ালি এমবি প্রোগ্রেস হুড, এন্ড দেন একটা লাইব্রেরি আমি বলবো হয়তো অনেকে ইউজ করে, সেটা হচ্ছে নেটফক্স। সো নেটফক্সে কিছু সুবিধা আছে, যেটা হচ্ছে যে ধরো আমাদের যখন অ্যাপ আমরা ডেভেলপ করি তখন হচ্ছে নেটওয়ার্ক যে রিকোয়েস্ট গুলো হয়, দেখা যাচ্ছে যে আমি যখন ডেভেলপমেন্ট ফেজে থাকি, আমরা যখন আমাদের টেস্টারকে বা আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে যখন আমরা একটা বিল দিই, অনেক সময় এই প্রবলেমটা আসে যে ভাই তোমার এপিআই তোমার ডেটা তো শো করছে না বা অ্যাপ কাজ করছে না। তো ওই সময় দেখা যাচ্ছে আমি আমার মেশিনে নাও থাকতে পারি, তো দেখা যাচ্ছে যে আমাদের রেসপন্স কি আসতেছে সার্ভার থেকে সেটা কিন্তু আমাদের অনেক পক্ষে জানা সম্ভব হয় না। সো নেটফক্স যেটা করে, নেটফক্স যুক্ত করার জন্য জাস্ট আপনার একটা লাইন লাগবে অ্যাপ ডেলিগেটে, জাস্ট আপনি লাইনটা অ্যাড করে দিলে ইনিট করে দিলে হয়ে যায়। তো সে যেটা করে আপনার অ্যাপ থেকে যতগুলো এপিআই রিকোয়েস্ট হয়, সেটা থার্ড পার্টি লাইব্রেরি হোক বা আপনি নিজে করে থাকুন, সবগুলো কিন্তু সে ইন্টারসেপ্ট করে। তো যার কারণে আপনি যদি ডিভাইসটাকে শেক করেন, দেখা যাবে যে আপনার যে নেটওয়ার্ক রিকোয়েস্ট গুলো আপনার অ্যাপ থেকে হয়েছে সবগুলো, মানে ওই অ্যাপ থেকে হয়েছে সবগুলো আপনাকে সে দেখাবে। কি কি রিকোয়েস্ট বডিতে কি কি ছিল, রেসপন্স বডিতে কি কি ছিল, সবকিছু আপনাকে দেখাবে। যেটার মাধ্যমে আপনি ডিবাগ করা ছাড়া কিন্তু খুব সহজে কিন্তু বলতে পারছেন যে ভাই আপনার এপিআই তে এই সমস্যাটা হয়েছে। সো বেসিক্যালি ব্যাক এন্ড আর মোবাইলের সাথে যখন যুদ্ধটা হয় তখন কিন্তু এটা খুব কাজে দেয় অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, এটা আমি কখনো ব্যবহার করি নাই, বাট তুমি যেহেতু রিকমেন্ড করছো আমি এটা সামনে ট্রাই করবো আর কি, আর ডিবির জন্য অবভিয়াসলি। রামডিব ইউজ করি আর কি। আচ্ছা, আইওএস নিয়ে হয়েছে, এবার অ্যান্ড্রয়েডে আসো। অ্যান্ড্রয়েডে সবচাইতে মোস্ট ওকে, ইউজ সো 5টা লাইব্রেরি। ওকে, তো নেটওয়ার্কের জন্য রেট্রোফিট সবাই যেটা ইউজ করে, এন্ড দেন আরএক্স কটলিন, সরি আরএক্স জাভা বা আরএক্স কটলিন যেটা আপনি ইউজ করেন, আমি আরএক্স কটলিন ইউজ করি অ্যাকচুয়ালি। দেন হচ্ছে আপনার ডেটাবেসের জন্য আমি বর্তমানে গ্রিন ডাও ইউজ করি। সো গ্রিন আমি এখনো পর্যন্ত রুমে যাইনি, এর একটা কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমার রিলিজ প্রজেক্ট সবগুলো অ্যাকচুয়ালি গ্রিন ডাওতে করা। আর গ্রিন ডাও কিন্তু আমাকে এসকিউএল এনক্রিপশনটা দিচ্ছে ডিফল্ট। সো যার কারণে দেখা যাচ্ছে আমার যদি কোনো সেন্সিটিভ ডেটা থাকে, অনেক সময় দেখা যাচ্ছে আমার অ্যাপের সাথে প্রি লোডেড ডেটাবেস দিতে হয়। সো এই ডেটাবেস আমি চাচ্ছি আমি এনক্রিপ্ট করে দিই, যাতে করে আমি এত কষ্ট করে এন্ট্রিদের ডেটা যাতে অন্য কেউ ইউজ করতে না পারে। যদিও এখানে কিছু ব্যাপার চলে আসছে যে আমি এনক্রিপ্ট করতেছি, এনক্রিপশন কিটা ঠিক কোন থেকে রাখবো, যেটা সবচেয়ে ক্রিটিক্যাল ব্যাপার আর কি, যেটা ডেভেলপারদের চিন্তা করতে হবে। সেটা নিয়ে যদি ইন ফিউচার কখনো কথা বলার সুযোগ হয় বলবো, কিছু ওয়ে আছে অবশ্যই, তবে কোনোটা কিন্তু বুলেট প্রুফ না আর কি। আপনি করতে পারবেন ডিবা, আপনি এপিকে থেকে কিন্তু সবকিছু বের করতে পারবেন। যাই হোক, সো আমি গ্রিন ডাও ইউজ করি। দেন হচ্ছে আমি গ্লিড বা গ্লিড ইউজ করি অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ইমেজ লোড করার জন্য। দেন হচ্ছে আপনার যদি বলি লাইক বাটার ন্যাপ আগে ইউজ করতাম, বাট এখন কটলিনে মুভ করার পর থেকে কিন্তু বাটার ন্যাপ লাগে না। আগে পার্সেল ইউজ করতাম, এখন কটলিনে বিল্ট-ইন চলে আসলে ওটাও আমাদের এখন ইউজ হচ্ছে না। সো আর জিসন তো আমরা জেসন পার্সেলের জন্য আমরা ইউজ করছি। আর এছাড়া আর যদি বলে থাকি, এই মুহূর্তে কিছু মনে পড়ছে না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একজন অনেক সিনিয়র একজন বড় ভাই হাজ্জাজ ভাই হচ্ছে আমাদেরকে একটা কোশ্চেন করছেন। সেটা হচ্ছে যে ফিউচার মোবাইল ডেভেলপাররা তাহলে কি শিখবে? কঠিন কোশ্চেন। ভাই হয়তো আমাকে বেটা বলতে পারতো এটা। ঠিক আছে, তো ফিউচারের ডেভেলপারদের জন্য এখন আমি যেটা মনে করি যে সবকিছুরই যেসব জিনিসগুলি এখন মেইন স্ট্রিম আসলে সবকিছুরই কিন্তু কম বেশি সুযোগ আছে। অর্থাৎ একটা প্ল্যাটফর্ম যখন খুব বেশি রকমের ইভলভ করে, যেমন ধরা যাক অ্যান্ড্রয়েড আইওএস দুইটা প্ল্যাটফর্মেরই কিন্তু বয়স হচ্ছে 10 বছর পার হয়ে গেছে আর কি। তো এখন সবকিছুই প্রচুর পরিমাণ ম্যাচিউরড, এই জিনিস হচ্ছে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে না। সো আমাদের কাছে এই মুহূর্তে ডেভেলপ করার জন্য টেকনোলজি আছে হচ্ছে মেইন স্ট্রিম 4টা। একটা হচ্ছে নেটিভ আইওএস, নেটিভ অ্যান্ড্রয়েড, ফ্লাটার এবং রিয়াক্ট নেটিভ। তো 4টারই হচ্ছে ইউজ কেস আছে, অবশ্যই আছে। এটা হচ্ছে মানে
কোনোটার চাইতে কোনোটা কম বেশি, হয়তো হ্যাঁ এই পার্থক্য হয়তো কিছুটা থাকবে সবখানেই, কিন্তু সবগুলোরই ইউজ মানে ব্যবহার আছে আর কি। তো খুব তাড়াতাড়ি এগুলা মরে যাচ্ছে না, তো অসুবিধা নেই। তো এখন কি বলা যায়, যে যে কোনো একটা দিয়ে শুরু করলেই হয়। আসল কথা হচ্ছে একজন ডেভেলপার কত তাড়াতাড়ি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে পারে, এইটার উপরেই আসলে সবকিছু নির্ভর করে। আচ্ছা, আমি একটু আমার আগের কোশ্চেনটা ব্যাক করবো আর কি। সেটা হচ্ছে যে হ্যাঁ সৌরভ। ডিপেন্ডেন্সি ইনজেকশন হিসেবে ড্যাগার, এটা অ্যাকচুয়ালি কমন আমাদের যখনই আমরা ফার্স্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, আগে ড্যাগার দিয়ে ফার্স্ট পুরো সেটিংস আসছে মানে সেটআপটা আগে রেডি করে ফেলি। দেন হচ্ছে যেটা সব মানে মোটামুটি অ্যান্ড্রয়েড হোক আইএস হোক, আমি যেটা ইউজ করি হচ্ছে আমি পুশ নোটিফিকেশনের জন্য ওয়ান সিগন্যাল ইউজ করি। সো আপনারা যারা ওয়ান সিগন্যাল ইউজ করেন তারা জানেন, আর যারা ইউজ করেন না আমি বলবো আপনি ইউজ করে দেখবেন, কারণ এটার কিছু বেনিফিট আছে। বেনিফিট হচ্ছে কি, ওয়ান সিগন্যাল কিন্তু যে ফ্রি পলিসিটা আছে অর্থাৎ পেইড না কিনেও যে ফিচারগুলো দিচ্ছে সেখানের মধ্যে কিন্তু আপনি ইউজারকে অনেক সেগমেন্টে ভাগ করতে পারবেন, এবং তাদের যে আপনি যে পুশ নোটিফিকেশনগুলো পাঠাবেন সেগুলো কখন ক্লিক করছে, কত পার্সেন্ট ক্লিক হচ্ছে, কখন ইউজার আনসাবস্ক্রাইব করতে, সব যেটা কিন্তু সে দেখায়। তো দেখা যাচ্ছে কি ওইটার উপর বেস করে আপনি কিন্তু আপনার অ্যাপকে মনিটাইজ করতে পারবেন, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমি ওয়ান সিগন্যাল ইউজ করি, আপনি ইউজ করে দেখতে পারেন যদি ইউজ না করে থাকেন আর কি। অ্যাকচুয়ালি সেটা অ্যান্ড্রয়েড হোক আইএস হোক সব জায়গায় জিনিসটা ইউজ করা হয় আর কি। এবং অ্যাকচুয়ালি এটার পাওয়ার অনেক হিউজ। আপনি কিভাবে আপনার মার্কেটের জন্য ইউজ করবেন তার উপর ডিপেন্ড করে জিনিসগুলো আসলে চিন্তা করতে হবে আর কি। আর বাকি যে অ্যাপগুলো, বাকি যে লাইব্রেরিগুলো সেটা ডিপেন্ড করে, লাইক অ্যাপের ইউআই এর জন্য অনেক সময় আমাদের হয়তো নতুন নতুন লাইব্রেরি অ্যাড করতে হয়, বাট এগুলো হচ্ছে বেসিক যেগুলো মোটামুটি আমার সবগুলো প্রজেক্ট থাকে। এছাড়া গুগলের লাইক আপনি যদি অ্যাড অ্যাড থাকে তো গুগলের যেসব বিল্ট ইন লাইব্রেরিগুলো আছে ওগুলো তো অবশ্যই আমাদের ইউজ করতে হয়। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তোমার ডেইলি ব্যবহার করা 3টা অ্যাপ্লিকেশন যেটা আচ্ছা হচ্ছে সব সময় লাগে। আচ্ছা, ফার্স্টে বলবো যে ট্রেলোটা আমি খুব বেশি মেনটেন করি, সেটা আমি অফিসিয়াল কাজের জন্য হোক বা নিজের জন্য হোক, আমার সবকিছু আমি ট্রেলো ইউজ করি। সো ট্রেলোতে যেটা সুবিধা হয় যেটা ইউজ করা অ্যাকচুয়ালি ইজি, এন্ড এত বেশি ঝামেলা নেই, এন্ড ডিসকাশন করা যায় বা কোলাবোরেশন আমার কাছে পার্সোনালি অনেক ইজি মনে হয়। অন্যজন আছে অন্য কিছু ইউজ করতে পারে। ফ্লুইড ক্যাম্প থেকে শুরু করে অনেক ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইউজ করেছি, বাট আমার পার্সোনালি নিজেকে ম্যানেজ করা প্লাস হচ্ছে ছোটখাটো প্রজেক্ট ম্যানেজের জন্য আমার কাছে পার্সোনালি আমি ট্রেলোটা অনেক বেশি ফলো করি। দেন হচ্ছে একটা ইউজ করবো সেটা হচ্ছে গ্রামারলিটা আমি খুব বেশি ইউজ করি। সো আমি যদি বলি যে লাইক ফর এক্সাম্পল আমি একটা ফর্মাল ইমেল লিখবো বা ফর্মাল অ্যাপ্লিকেশন লিখবো, সে বা একটা কিছু একটা লিখবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রামারলি আমাকে অনেক কিছু হয়তো আমি ইংলিশ লিখতে গিয়ে মিস্টেক হতে পারে, বাট গ্রামারলি টুলটা সেই জিনিসগুলো আমাকে দেখায় দেয় যে আমি খুব ইজিলি জিনিসগুলো কাট করতে পারি, এবং সেটা কিন্তু গুগল ক্রোম প্লাগইনও আছে, মোবাইল কিবোর্ডে অ্যাড করা যায়। সো খুবই হ্যান্ডি একটা টুল, আমি সেটা ইউজ করি। দেন অনেক সময় দেখা যায় যে আমরা যখন অনেক প্রেশারে থাকি, অনেক দেখা যায় একটা রিলিজ অনেক কাজ করতে হয় বাট আমি ফোকাস করতে পারি না, ওই সময় আমি প্রোমোদোরো টেকনিকটা ইউজ করি। সো প্রোমোদোরো টেকনিকটা ফলো করার জন্য একটা অ্যাপ আছে প্রোমো টু ডু, যেটা আপনি প্লাগ ইন বা সফটওয়্যারও পাবেন। সো ওইটা দিয়ে আমি নিজেকে ম্যানেজ করার ট্রাই করি আর কি। সো এই জিনিসগুলো মোটামুটি প্রতিদিনই আসলে এই জিনিসগুলো কাজ করা হয় আর কি। খুবই ইনফরমেটিভ, আশা করি মোটামুটি সবারই আমাদের কাজে লাগবে জিনিসটা। সো ফাইনালি শেষ করি হচ্ছে গিয়ে, বেসিক্যালি সিনিয়র ডেভেলপারদেরকে নিয়ে তো খুব বেশি কিছু বলার নাই। জুনিয়র ডেভেলপার যারা ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে বা হচ্ছে স্টুডেন্ট, এই ধরনের আমাদের সব ছোট ভাই বোনরা আছে আর কি, তাদের জন্য হচ্ছে তাদেরকে তোমাকে যদি বলি যে একটা টিপস দাও, সেটা হচ্ছে কি হবে? আচ্ছা, একটা খুব জিনিস সংক্ষেপে অ্যাকচুয়ালি, হচ্ছে কি? হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনাকে ফার্স্টেই ভালো একজন প্রবলেম সলভার হতে হবে। সো আপনি যদি একটা ভালো প্রবলেম সলভার হন, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন, ওই প্ল্যাটফর্মে আপনাকে গ্র্যাব করতে বেশি দিন সময় লাগবে না। ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা টুল, জাস্ট আপনি সিনট্যাক্সটা দেখে নিয়ে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি পারেন বাকি ল্যাঙ্গুয়েজটা অ্যাডাপ্ট করতে কিন্তু আপনার খুব বেশি সময় লাগবে না। সো ওই ব্যাপার বা ফ্রাস্ট্রেশন আমার কোনো দরকার নাই যে অন্যজন 3-4টা ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারে বা আমি একটা ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারি, পারি না কেন, এটা পারি না কেন, দরকার নেই। অ্যাকচুয়ালি আপনি যে জিনিসটা পারেন সেটা যদি ভালোভাবে পারেন, আপনি যে কোনো কিছু মুভ করে আপনার জন্য অনেক ইজি হবে। আর সেকেন্ড একটা যদি বলি লাইক আপনি যখন কেরিয়ার শুরু করবেন তখন কয়েকটা ব্যাপার কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। জিনিসগুলো আমরা সবাই জানি বাট অনেক সময় হয়তো আমাদের ফলো করা হয় না। আমিও আমার ক্যারিয়ার ফার্স্টের দিকে হয়তো কিছু ভুল ছিল বা কিছু ভালো ডিসিশন ছিল, সেটা হচ্ছে অনেক সময় আমরা
অনেক কোম্পানির নেম বা অনেক কোম্পানির স্যালারি দিয়ে আমরা হয়তো খুব সহজে কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে যাই, আমরা জয়েন করি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে ক্যারিয়ার ফার্স্টের দিকে আপনাকে এমন কোম্পানিতে জয়েন করা উচিত যেখানে আপনি কাজ শিখতে পারবেন। আপনি ধরুন একটা ভালো বড় একটা কোম্পানিতে জয়েন করলেন, কিন্তু যেখানে ধরুন আপনি 3 বছর থাকার পর আপনার গ্রোথ যদি না হয়, দেখা যাবে যে আপনি যখন সুইচ করতে যাবেন আপনি কিন্তু ভালো একটা জায়গায় যেতে পারবেন না। ব্যাপারটা এমন নয় যে আপনি বয়সে সিনিয়র বলে আপনাকে একটা কোম্পানির সিনিয়র পর্যায়ে নিয়ে বসিয়ে দিবে, ব্যাপারটা এমন না কিন্তু। সো এই ক্ষেত্রে কিন্তু স্কিল ডেভেলপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাকে আগে আপনার একটা ফাইনাল আলটিমেট একটা গোল সেট আপ করতে হবে যে আপনি নিজেকে কোন জায়গা কাছ থেকে 3 বছর বা 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান। এই কোয়েশ্চেনটা আই থিঙ্ক মনে হয় ইন্টারভিউ কমন কোয়েশ্চেন থাকে, আপনি নিজেকে 5 বছর পরে কোথায় দেখতে চান। খুবই রাইট। এই কোয়েশ্চেনটা কিন্তু কিছু মিনিং আছে অ্যাকচুয়ালি, যে আসলে কি আপনি নিজেকে ওই জায়গায় দেখতে চান কিনা। দেন সেই অনুযায়ী আপনি কাজ করতে হবে। আপনাকে হয়তো ইনিশিয়ালি কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে, আপনি সেটা হয়তো কোম্পানির দিক দিয়ে হোক, সেটা স্যালারি দিক দিয়ে হোক, সেটা কাজের দিক দিয়ে হোক, আপনি এমন একটা জায়গায় যাওয়া উচিত যেখানে আপনি কাজ শিখতে পারেন। সেকেন্ড একটা ব্যাপার হলো যে আপনি যখন একটা টিমে কাজ করবেন, আপনি যখন একটা সিঙ্গেল হ্যান্ডলি কাজ করবেন, দেখা যায় যে অনেক সময় যারা ফ্রেশার থাকে তাদেরকে এমন একটা কোম্পানিতে জয়েন করতে হয় যেখানে হয়তো ওই প্ল্যাটফর্মে বা মোবাইল প্ল্যাটফর্মে একজন ডেভেলপার আছে বা হয়তো সেই ফার্স্ট ডেভেলপার। এক্ষেত্রে যেটা হয় আপনি হয়তো কিছু রেসপন্সিবিলিটি শিখতে পারবেন, আপনি রেসপন্সিবিলিটি নিতে পারবেন, বাট যেটা হয় যে আপনি কোনো একটা ভালো ডেভেলপার যদি হতে হন আপনাকে একটা টিমে কাজ করতে হবে। আপনি টিমে কাজ করে দেখবেন যে আপনার যে টিমের কোলাবোরেশনে কিভাবে হয় সেটা শিখতে পারবেন। পাশাপাশি হচ্ছে অন্য যারা ডেভেলপার আছে তাদের থেকে আপনি শিখতে পারেন, তারা কিভাবে চিন্তা করছে, তারা একটা প্রবলেমকে সলিউশন করার জন্য কিভাবে অ্যাপ্রোচ করছে, এই জিনিসগুলো কিন্তু আপনি লার্ন করতে পারেন, যেটা কিন্তু একজন বেটার ডেভেলপার হওয়ার জন্য খুবই জরুরি। থার্ড সেটাই, একটা সবচেয়ে অবশ্যই ইম্পর্টেন্ট অবশ্যই। ব্যাপারটা আমি সবচেয়ে ফলো মনে করি, এন্ড সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আপনি যদি আপনার কমিটির মধ্যে যে আপনি একলা থাকেন, আপনি যদি মনে করেন ওকে আমি বস, আমার কাউকে দরকার নেই, আমি নিজে ডেভেলপমেন্ট করবো, আমার টিম মেম্বারও দরকার নেই, বাট আপনি হয়তো জানেন না আপনি আপনার নেটওয়ার্কটাকে ছোট করে রাখার জন্য আপনি ফিউচার হয়তো আপনি একটা প্রবলেম করতে পারেন। আপনি যখন আপনার নেটওয়ার্কটা বড় করবেন আপনার অপরচুনিটি বেড়ে যাবে। সো এই জিনিসটা খুবই দরকারি। হয়তো দেখা যাচ্ছে আমি একটা মিটআপে যাচ্ছি, হয়তো আমার কাজে লাগবে না বা হয়তো অত বেশি আমি হয়তো বুঝবো না, কিন্তু এইসব মিটআপে কিন্তু পার্টিসিপেট করলে আপনি কিন্তু নেটওয়ার্কিংটা বাড়বে, যেটা কিন্তু ইন ফিউচারে আপনি যখন কোনো জব সার্চিং থেকে শুরু করে অন্য বা ফর এক্সাম্পল আপনার একটা প্রোডাক্ট একটা ইনভেস্টমেন্ট দরকার, হয়তো আপনি কোনো একটা মিটিং, এই ধরনের অনেক নিউজ আছে অ্যাকচুয়ালি যে কোনো একটা প্রজেক্ট শোতে বা কোনো একটা জায়গায় দিয়েছে যেখানে একটা ইনভেস্টরের সাথে পরিচয় হয়েছে যে পরবর্তী ইনভেস্ট করছে, এটা খুব কমন একটা ব্যাপার। সো এই জিনিসগুলো পার্টিসিপেট হাতটা একটু বাড়াতে হবে, আর নেটওয়ার্কটা বাড়াতে হবে। এই নেটওয়ার্ক কখনো আপনাকে ডাউন করবে না, আপনাকে অলওয়েজ আপ করবে আর কি। আর সেকেন্ড একটা অবশ্যই ব্যাপার হচ্ছে যে অবশ্যই। কোনো জিনিস যখন শিখবেন কিভাবে কাজ করে সেটা শেখার চেষ্টা করবেন, বেসটা যাতে সবসময় ঠিক থাকে সেটা হচ্ছে চেষ্টা করবেন, তাহলে আপনার ওই জিনিসটা আপনার খুব ভালো দখল নিতে আপনার বেশি সময় লাগবে না। ব্যাপারটা এমন না যে আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারছেন বলে আপনি অ্যান্ড্রয়েডের বস হয়ে গেলেন, ব্যাপারটা কিন্তু তা না। আপনি অ্যান্ড্রয়েডের পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে, কিভাবে প্রত্যেকটা কম্পোনেন্ট নিজেদের মধ্যে ইন্টারকমিউনিকেশন করছে সবগুলো কিন্তু জানতে হবে। দেন হচ্ছে আপনি পরবর্তী হয়তো আরো বেটার কিছু বা অন্য কোনো প্ল্যাটফর্মে সুইচ করতে পারেন। ব্যাপারটা এমন না যে আপনি দুইটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, ওকে আমি অ্যান্ড্রয়েড পারি, আমার এখন আইএসও মুভ করবে, কিন্তু তা না। ব্যাপারটা আপনি দেখতে হবে আপনি অ্যান্ড্রয়েডে কতটুকু কাজ করেছেন, কি কি স্কোপে কাজ করেছেন বা কি কি করেননি। সো অবশ্যই এই অবশ্যই। আর কি। আমি একটা ছোটখাটো ডেভেলপার, আমার আমার নিজের যা মনে হয়েছে আমি তাই বলেছি, ভুল হতে পারে, বাট আমার অবশ্যই অনেক অনেক ইনফরমেটিভ, এক্সপেরিয়েন্স আছে অনেক যেটা ইনফরমেটিভ তোমার কাছ থেকে হয়েছে। আশা করি মোটামুটি আম, আমরা আসলে সিনিয়র জুনিয়র সবাই মিলেই তোমার কাছ থেকে অনেক এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম, অনেক কিছু শিখলাম অবভিয়াসলি। সো আমরা আজকে হচ্ছে আমাদের আজকে লাইভ এর শেষ পর্যায়ে চলে আসছি আর কি। সো সৌরভ, তোমাকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে আজকে আমাদেরকে আপনাকেও, টাইম দেওয়ার হ্যাঁ, জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ অ্যাকচুয়ালি এই ইনিশিয়েটিভটা শুরু করাটা অনেক দরকার ছিল। আমার হ্যাঁ এখনো মনে পড়ে আহসান কবির ভাই, আহসান হাসান কবির ভাই, সরি নামটা আমার মনে পড়ছে না। সো উনি ফার্স্টে কিন্তু একটা অ্যান্ড্রয়েড কমিটি তৈরি করার চেষ্টা করেছিল, এবং অ্যান্ড্রয়েড বিডি ডট আহসানুল করিম ওআরজি। ভাই। হ্যাঁ আসলে হ্যাঁ, করিম ভাই, আহসানুল করিম ভাই, সো হ্যাঁ। ভাইয়ের সাথে কিন্তু আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, আর ছোট ভাই হিসেবে দেখতো। পরবর্তীতে ভাই অ্যাকচুয়ালি ইউএস তে মুভ করে। সো ভাই কিন্তু ফার্স্ট থেকে কিন্তু একটা খুব কোর্ডিয়াল একটা গ্রুপ তৈরি করার চেষ্টা হ্যাঁ, করেছিল, এবং ভাই হচ্ছে অনেক হ্যাঁ, ওই সময় অনেক অ্যাক্টিভ ছিলেন। androidbd.org এই ব্লগটা উনি হ্যাঁ হ্যাঁ। করেছিল, আমি ওখানে আর্টিকেল লিখেছিলাম। সো এই ব্যাপার, সো আমরা যদি এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি নিজেদের মধ্যে, যেখানে হচ্ছে একজন আরেকজনের সাথে নলেজ শেয়ার থেকে শুরু করে যাই হোক, হয়তো তোমার তোমার আমি হচ্ছে শেষ বেটার করে হবে। ফেলছিলাম প্রায় আজকে, তবে তোমার জন্য আরেকটা কোশ্চেন আসছে। সেই কোশ্চেনটা হচ্ছে মনে হয় অ্যান্সার দিয়ে দেওয়াটা ভালো হবে, তারপরে আমরা কোশ্চেনটা হচ্ছে আমাদের ফয়সাল ভাই হচ্ছে, ফয়সাল ভাইয়ের জন্য হচ্ছে খুব শক্ত কিছু কোশ্চেন সেট করতে হবে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমরা সামনে ফয়সাল ভাইকে করব, অসুবিধা নেই। তো আমরা আজকে আর হচ্ছে সেশন আমরা লম্বা না করি। তো সৌরভ, থ্যাঙ্কস এগেইন। আর থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ আমাদের হচ্ছে এত সময় নিয়ে আমাদের এই বকবক
শোনার জন্য। সো আশা করি সামনে নতুন আরেকজন গেস্টকে নিয়ে আমরা আরেকটা এই সেশনগুলো কন্টিনিউ করতে পারবো, এবং সামনে আবার খুব তাড়াতাড়ি আমরা নতুন একজন গেস্টকে নিয়ে আবার আড্ডা দিব আর কি। সো সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাইরে বের হবেন না। বাই, আল্লাহ হাফেজ।